আপনজনের অবহেলার কথা শুনেছেন, তাদের অপবাদের কথা শুনেছেন, তাদের অতিরিক্ত ভালোবাসার ফলাফলের কথাও শুনেছেন। কিন্তু একজন বোন কিভাবে বোনের শত্রু হয় আর তার সংসারটা ভাঙার জন্য বোনের পেছনে পড়ে যায়, সেটা কখনো শুনেছেন? আমাদের আজকের গল্পটা ঠিক তেমন কিছুই নিয়ে। একটা মেয়ে যে আরেকটা মেয়েকে ঠিক কতটুকু হিংসা করতে পারে, তার কতটা খারাপ কামনা করতে পারে, সেটা আমাদের এই গল্পের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আগের কোনো এক গল্পে আপনাদের বলেছিলাম যে আপনাদের অন্য কোনো সময়ে জানাবো, তো জানানোর সময়টা এসেছে। এই গল্পের মাধ্যমে আপনারা আবার কেউ এটা ভাববেন না যে অন্য কোনো গল্পে সিজন 2। তবে এই গল্পের শুরুটাই ঠিক এমন করে। আর শুরুটা ঠিক কেমন ছিল জানেন তো? গ্রামের কোনো এক জুনিয়র ছেলে বসের সিনিয়র বোকাশোকা আর আদুরে বড় মেয়েকে বিয়ে করেছে, যার নাম ছিল প্রমি। প্রমি মেয়েটা তার হাজবেন্ডকে খুব বেশি শ্রদ্ধা আর ভালোবাসার মাধ্যমে আগলে রাখার চেষ্টা করেছে। মেয়েটা বোকাশোকা হলেও হাজবেন্ডকে ভালোবেসে নিজের সাথে জড়িয়ে রাখার চেষ্টা করেছে। আর দুজনের ভালোবাসার ফলস্বরূপ প্রমি কনসিভ করেছিল। ভবিষ্যতে মেয়েটা বেবির আম্মু হবে। এই কথাগুলো যখন ঈশান জানতে পারে, অর্থাৎ প্রমির হাজবেন্ড জানতে পারে, তখন ছেলেটা এত বেশি খুশি হয়েছিল, যার জন্য মেয়েটাকে বারবার করে চুমু খাচ্ছিল। আর এইসব বিষয়টা দূর থেকে দাঁড়িয়ে ওরই ছোট বোন দেখছিল। আর রাগে, ক্ষোভে আর দুঃখে ওকে এসব বিষয় নিয়ে হিংসে করছিল। একটা মেয়েই পারে আরেকটা মেয়েকে হিংসে করতে, হোক না সে আপন বোন। নিজের বোনের সংসারটা আরেক বোন কিভাবে ভাঙার জন্য উঠে পড়ে লাগতে পারে, এই গল্পের মাধ্যমে আপনাদের সেটাই বলবো। অফিসে আসার প্রথম দিনের থেকেই প্রমির ছোট বোন, অর্থাৎ বসের ছোট মেয়ে, ওকে দেখতে পারে না। প্রচণ্ড পরিমাণে অসহ্য মনে করে। কিন্তু মেয়েটা যে কখন কিভাবে এই বিষয়টার মধ্যে জড়িয়ে পড়েছে সেটা নিজেও বুঝতে পারেনি। কিন্তু যতদিনে এই বিষয়টা জানতে পেরেছে আর বুঝতে পেরেছে, ততদিনে ঈশানের বিয়েটা ওর বড় বোনের সাথে হয়ে গেছে। প্রথমে গেও খ্যাত আর ছোট লোক বলে অপমান করা ছেলেটাকে প্রেমা আজকে ভালোবাসতে বাধ্য হয়েছে। কিন্তু এই নিষিদ্ধ ভালোবাসা ওর জন্য ছিল না। একজন স্বামী তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ভালোবাসার পরেও ছেলেটা ওর বোনকে এতটা ভালোবাসে সেটা জানার পরেও যদি তার বোন তার সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগে থাকে, তাহলে সেটাকে আপনারা কি বলবেন আমি জানি না। তবে এই নিষিদ্ধ ভালোবাসায় জড়ানো কিংবা নিজের বোনের সংসারটা ভাঙার জন্য যে মেয়েটা চেষ্টা করেছে, তাকে পৃথিবীর কোনো শাস্তি দেওয়া যেতে পারে বলে আমার জানা নেই। প্রমি যখন এসব বিষয় জানতে পেরেছিল, তখন ঈশানকে ভুল বোঝার বদলে উল্টো ওর বোনকে তখন একটা প্রশ্নই করেছিল। আব্বু আম্মুর প্রতি ভালোবাসার কোনো কমতি ছিল না। আব্বু তোকে সব সময় প্রায়োরিটি দিয়ে এসেছে। ছোটবেলা থেকে তুই যা চেয়েছিস সেটাই পেয়েছিস। তোর রাগ, জেদের, অভিমান সব কিছুই আব্বু আম্মু আমি সবাই সবটা মেনে নিয়েছে। তুই যেটা চেয়েছিস সেটাই হয়েছে। পরীক্ষার পরীক্ষার মতো সব কিছু করেছিস, তাহলে আমার আমার হাজবেন্ডকে নিয়ে তুই কেন এমন করে পড়েছিস? ও তো তোর কোনো ক্ষতি করেনি, বল। আমি কি এমন অন্যায় করেছি যার জন্য তুই ঈশানকে ছোট করতে চাইছিস? প্রমি এসব কথা বলতেই ছোট বোন ওকে ভুল বোঝানোর চেষ্টা করে। ঈশান ভেবেছিল মেয়েটা ওকে ভুল বুঝবে, তাই ছেলেটা কিছু বলার আগেই প্রমি নিজের হাজবেন্ডের হাতের ইশারায় থামিয়ে দেয়। কারণ মেয়েটাও হাজবেন্ডকে খুব বেশি বিশ্বাস করে, তাই জানতো ছেলেটা গরিব হতে পারে, কিন্তু আর যাই হোক এমন কোনো কাজ করবে না যার জন্য ওর ভালোবাসাটা ছোট হয় কিংবা ওকে ছোট হয়ে যেতে হয়। আর সত্যি কথা বলতে ঈশানের বিশ্বাসটা কখনোই ভাঙেনি। ঈশান চায়নি এমন কিছু করতে, কিন্তু মেয়েটাই ওর দিকে হাত বাড়িয়েছিল। হয়তো বড় বোনের সাথে এই ছোট লোক ছেলেটাকে সহ্য হচ্ছিল না বলেই এরকম কিছু করেছিল। রমি আর ঈশানের সম্পর্কটা নষ্ট করতে চেয়েছিল। কথাগুলো ভেবেই ঈশান দীর্ঘশ্বাস ফেলে। ঠিক তখনই প্রমি ওর বোনের গালে কষে 2টা থাপ্পড় বসিয়েছিল আর জোর গলায় বলেছিল, আমি জানতাম না আমার ছোট বোনটা আমার সংসার ভাঙার জন্য উঠে পড়ে লাগবে। আমার কাছ থেকে তো তুই সবই নিয়েছিস, এখন আমার হাজবেন্ডটাকে নিয়েও টানাটানি শুরু করেছিস। ঈশান কি এমন অন্যায় করেছে? ও গরিব, ওর কিছু নাই, সেটাই ওর সবচেয়ে বড় অন্যায়।
সেদিন আমার বিয়েটা ভেঙেছিল, তখন আব্বু ঈশানের সাথে আমার বিয়েটা দিয়েছে, নিজের সম্মান বাঁচিয়েছে, তাহলে তুই কেন এর মধ্যে জড়ালি? তোর যদি ওকে এতই অসহ্য মনে হয়, এতই যদি অপছন্দ হয়, তাহলে বলে দিতি আমায়, আমরা এখান থেকে বিয়ের পরেই চলে যেতাম। তারপরে ওকে নিয়ে তোর এত কেন হিংসে? প্রেমা সেদিন আপুর কথার জবাব দিতে পারেনি, মাথা নিচু করেছিল। আসলে এই মেয়েটা এমন একটা বাজে কাজ করেছিল যেটা প্রমি নিজেই সহ্য করতে পারছিল না। প্রেমা তখন বেগতিক অবস্থা দেখে আপুর পায়ে পড়ে কেঁদে বলেছিল, আপু, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও প্লিজ। এরপর থেকে আমি আর এমন অন্যায় করব না, বিশ্বাস করো। আর কখনো এমন ভুল করব না। দুলাভাই আপুকে বোঝান না আমি অন্যায় করে ফেলেছি, তার জন্য যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তারপরও তোমরা আমাকে ভুল বোঝো না প্লিজ। সেদিন প্রমি ওকে মাফ করতে চায়নি, কারণ ছোটবেলা থেকেই মেয়েটার জ্বালাতন সহ্য করে আসছে। এমন কোনো অন্যায় কাজ নেই যেটা প্রমির সাথে করেনি। আর প্রমি সব সময় ছোট করা কিংবা ওর এমন চুপচাপ স্বভাব দেখে প্রেমা মেয়েটা ওকে হেট করত, যার জন্য প্রমিকে নানাভাবে ছোট করত সব জায়গা থেকে, ওকে দূরে সরিয়ে রাখত। কিন্তু ঈশান এসব কিচ্ছু জানতো না, তাই মেয়েটাকে মাফ করে দেওয়ার মতো ভুলটা করেছিল। কিন্তু সেটা যে ওদের জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে ঈশান সেটা কল্পনাও করতে পারেনি। লোভের বশবর্তী হয়ে মানুষ মানুষকে যেখানে খুন করতেও দ্বিতীয়বার ভাবে না, তেমনি মানুষ অহংকার আর হিংসা থেকে এত বাজে কিছু করতে পারে সেটা প্রেমাকে না দেখলে ঈশান বুঝতেই পারতো না। প্রেমা এতটা রাগী আর জেদি ঈশান সেটা জানতো না, তবে অফিসে আসার পর থেকে ওর রাগ জেদ দেখে চলেছিল। যেদিন থেকে প্রেমার আপুকে বিয়ে করেছে সেদিন থেকে ভেবেছে মেয়েটা শুধরে যাবে, কিন্তু মেয়েটা শুধরায়নি, উল্টো ওর দিকে নজর দিয়েছে। ঈশান এটাই ভাবছিল যদি প্রমির কোনো ক্ষতি করে দেয় মেয়েটা। কথাগুলো ভেবেই ছেলেটা অনেক বেশি ভয়ে ছিল, কিন্তু সেটা হয়নি, হয়েছে তার উল্টোটা। প্রমি মাফ করতে চায়নি প্রেমাকে। তখন ঈশান বলেছিল, ওকে আরেকটা সুযোগ দাও প্রমি। এরপর থেকে ও যদি এমন কিছু করে তাহলে আমরা এখান থেকে চলে যাব। আমাদের কিছু চাই না প্রেমা, আমরা এখানে একটু শান্তিতে থাকতে চাই। তোমার আব্বু আমাকে ছাড়া থাকতে পারে না বলেই আমরা এখানে আছি, না হলে অনেক আগেই এখান থেকে চলে যেতাম। তারপরে যদি তোমার অতিরিক্ত সমস্যা হয় তাহলে আমরা চলে যাব এখান থেকে। দুলাভাই, এসব কথা বলে আমাকে আর লজ্জা দেবেন না প্লিজ। আমি অন্যায় করেছি, তার জন্য আমাকে শাস্তি দিন। তারপরও আপুকে নিয়ে এখান থেকে যাবেন না। এসব আব্বু আম্মু জানতে পারলে ওদের মাথা হেট হবে। আমি অন্যায় করেছি, তার জন্য আমাকে যা শাস্তি দাও, তারপরও এরকম একটা কাজ করবেন না প্লিজ। প্রেমার এরকম দ্বারা কথা শুনে ঈশানের সেদিন মায়া হয়েছিল, কিন্তু এই মায়াটা যে ওদের জীবনের জন্য বড্ড কালো ছিল ঈশান সেটা আগে বুঝতে পারেনি। সেদিন প্রমিকে 1000 বার করে ঈশান বলার পরে তখন মেয়েটা বলেছিল, আমি তোকে কখনো মাফ করতে পারবো না, কিন্তু তোকে একটা সুযোগ দিচ্ছি, তুই শুধরে যাবি। আর যদি সেটা না করতে পারিস তাহলে আমরা এখান থেকে চলে যেতে বাধ্য হব। প্রেমা সেদিন এমন একটা বিষয় নিয়ে এত বড় একটা নাটক করবে সেটা কেউ ভাবতেই পারেনি। যতদিনে বুঝতে পেরেছে ততদিনে অনেক বেশি দেরি হয়ে গেছে, আর অনেক বড় ক্ষতিও হয়ে গেছে। কারণ প্রমি ভাবতেও পারিনি যে প্রেমা ওর এত বড় ক্ষতি করে দেবে, আর যে ক্ষতিটা আর কখনো পূরণ হবার কিংবা এমন একটা অন্যায় শোধরানোটা সম্ভব ছিল না। সেদিনের ওই ঘটনার পর থেকে প্রেমা প্রমিকে সবসময় নজরে নজরে রাখত। মেয়েটা যে মন মানসিকতা আর চিন্তাভাবনা এতটা বাজে আর খারাপ সেটা ঈশান আর প্রমি কেউই ভাবেনি। উল্টো ভেবেছিল সেদিনের ওই অন্যায়ের পর মেয়েটা নিজের করা ভুল আর অন্যায়টা বুঝতে পেরে শুধরে যাবে। কারণ প্রতিনিয়ত মেয়েটা যখন বলতো যে ও ভালো হয়ে যাবে আর হেসে কথা বলতো, তখন ওরা দুজনেই ভেবেছিল সব ঠিক হয়ে গেছে আর সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু সব কিছু চাইলেই কি স্বাভাবিক হয়? যাদের মধ্যে হিংসা, অহংকার, লোভ, লালসা থাকে তারা কখনো ভালো হবার নয়। কিছু মানুষকে 1000 সুযোগ দিলেও তারা কিছুতেই ভালো হবে না। ঠিক প্রেমার ক্ষেত্রেও তাই হয়েছিল, কারণ মেয়েটা ওর বোনের সংসার আর সুখ শান্তি কেড়ে নেওয়ার জন্য ওদের পেছনে পড়েছিল। আর যখন প্রমির প্রেগনেন্সির কথাটা ওরা জানতে পারলো তখন সবাই অনেক খুশি ছিল। সেদিন যখন ওরা এই বিষয়টা প্রমির আব্বু আম্মুকে জানায়নি, প্রেমা যে ঈশানের সাথে সিন ক্রিয়েট করেছিল আর বাজেভাবে ওকে চেয়েছিল, তারপর থেকেই মেয়েটা একটা সুযোগের অপেক্ষায় ছিল। প্রমির প্রেগনেন্সির 2 মাসের মাথায় একদিন ঈশান মেয়েটাকে ফোন করে বলেছিল দুপুরে খেতে আসবে।
ছেলেটা আসছে শুনে প্রমি তখন তাড়াহুড়ো করে নিচে আসতে লাগে ঈশানের খাবার দাবারের ব্যবস্থা করবে বলে। ছেলেটা যেসব খাবারগুলো পছন্দ করে ও সেটাই রান্না করবে। কথাগুলো ভেবে খুশি মনে মেয়েটা নিচে আসছিল, কিন্তু তখনই ঘটে বিপত্তি। সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গিয়ে প্রমির ব্লিডিং শুরু হয়ে যায়। মেয়েটার পেটে অনেক চোট পাওয়ার কারণে এত ব্লিডিং শুরু হয়, যার কারণে প্রমি সেখানেই সেন্সলেস হয়ে যায়। ঈশান যখন বাসায় এসে দেখল মেয়েটা সেন্সলেস হয়ে পড়ে আছে, ওর আম্মু আর বোন কান্নাকাটি করছে। ঈশান তখন দৌড়ে এসে প্রমির পাশে বসে পড়ে, মেয়েটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে নিয়ে বলতে আরম্ভ করে, প্রমি, এই প্রমি, কি হয়েছে জান তোমার? বেবি, আমার সাথে কথা বলে একটু। আমি না তোমাকে বললাম আমি বাসায় আসি? এইসব কি করে হলো? ঈশান, প্রমিকে এখনই হসপিটালে নিতে হবে। খুব ব্লিডিং হচ্ছে, মনে হয় না বেবিটা ঠিক আছে। ওর কিছু হয়ে যাবে, এখনই ওকে হসপিটালে নিয়ে চলো। না না না, আমার বেবির কিছু হতে পারে না। আমার জান পাখিরও আমি কিচ্ছু হতে দেব না, কারো কিছু হতে দেব না। আমি এক্ষুনি ওকে হসপিটালে নিয়ে যাব আম্মু। সেই মুহূর্তে মেয়েটাকে পাজা কোলে ওঠায়। এরকম একটা পরিস্থিতিতে প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হচ্ছিল। প্রমি আদেও বেঁচে থাকবে কিনা, কিংবা ওকে ঈশান আর সুস্থ অবস্থায় দেখতে পাবে কিনা, সেটা নিয়েই একটা শঙ্কায় ছিল ছেলেটা। ঈশান প্রমিকে নিয়ে এক প্রকার দৌড়েই বাইরে আসলো। তারপর যে গাড়িটা করে এসেছিল সেটাই ওঠাতেই ড্রাইভার হসপিটালের দিকে নিয়ে যেতে লাগলো। ঈশান বাচ্চাদের মতো কান্না করছিল আর প্রমিকে ডাকছিল। ছেলেটা থেকে থেকে ড্রাইভারকেও বলছিল, ড্রাইভার আঙ্কেল, একটু তাড়াতাড়ি চালান না, ওর কিছু হয়ে যাবে। সেদিন ড্রাইভার সহ বাসার সবাই ঈশানের অসহায় আর্তনাদ দেখেছিল। মেয়েটাকে ঈশান ঠিক কতটুকু ভালোবাসে সেটা প্রমির আব্বু আম্মু ওদের বিয়ের পরই জানতে পেরেছিল। ঈশান যে দায়িত্ব কর্তব্যপূর্ণ সেটা প্রমির আব্বু জানতো, যার জন্য ওর সাথে মেয়েটার বিয়ে দিয়েছিল। ছেলেটা এত ভালো আর গ্রামের হলেও ওর সম্মানবোধটা অনেক বেশি ছিল। টাকা পয়সা না থাকলেও আত্মসম্মানবোধ আর মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্বের হয় মিডল ক্লাস ফ্যামিলির মানুষগুলো, সেটা ভদ্রলোক ভালোই জানতেন। সেজন্য ভদ্রলোক মেয়ের বিয়ে দিয়েছিলেন ঈশানের সাথে। কিন্তু তিনি জানতেন না যে বড় মেয়েকে ছোট মেয়েটা সহ্য করতে পারেন না। বিয়ের পর থেকে ওদের এরকম সুখ শান্তি আর ভালোবাসা যে মেয়েটা সহ্য করতে পারত না, ওনারা ঘুরাক্ষরেও টের পাননি। আজকে কেন জানি ঈশানের মনে একটা সন্দেহই কাজ করছে। প্রমি তো এতটাও তাড়াহুড়ো করার মেয়ে না, তাহলে কিভাবে মেয়েটা পড়ে গেল সেটা নিয়ে ঈশানের মনে একটা সন্দেহ দানা বেঁধেছে। কথাগুলো যখনই ভাবছিল তখনই মাথাটা হ্যাং হয়ে আসছিল। এর মাঝে প্রমির আব্বুকে ফোন করে দেওয়া হয়েছে। ভদ্রলোক সরাসরি হসপিটালে চলে যাবেন বলেছে। 8 ঘন্টার মধ্যে ওরা হসপিটালে চলে আসে, তবে হসপিটালে আসতে বেশ খানিকটা দেরি হয়ে গেল, যার জন্য ঈশান বাচ্চাদের মতো কান্নাকাটি করছিল। হ্যাঁ, কে অন্তঃসত্ত্বা স্ত্রী, তার উপর আবার এত বাজে একটা পরিস্থিতি, সব মিলিয়ে ঈশানের মনে ভয় কাজ করছিল। ছেলেটা বারবার মনে হচ্ছিল ওর বেবিটা আদৌ বাঁচবে তো, বেবিটা না থাকলে ওর বউটা ঠিক থাকবে তো। কথাগুলো যতবার ভাবছিল ততবারই বুক ফেটে কান্না আসছিল। এর মাঝে প্রমির আম্মু ঈশানের কাঁধের ওপর একটা হাত রাখতেই তখন ঈশান ওনার হাতটা ধরে বলতে লাগলো, আম্মু, তোমার মেয়ের কিছু হবে না তো? বলো না, তোমার মেয়ের যদি কিছু হয়ে যায় আমি কাকে নিয়ে থাকবো? আমি ওকে অনেক ভালোবাসি। ও সেদিন বারবার করে বলেছিল এখান থেকে চলে যাওয়ার কথা, কিন্তু আমি না শুনিনি। আমি জানতাম না যে প্রেমা এরকম কিছু করে বসবে। বিশ্বাস করো, আমি যদি জানতাম অনেক আগেই ওকে নিয়ে এখান থেকে চলে যেতাম। সেদিন ওকে মাফ করে দিয়ে এই বাড়িতে থেকে যাওয়াটা আমার জন্য অন্যায় ছিল। আমি বুঝতে পারিনি একটা বোন আরেকটা বোনকে কী করে এতটা অসহ্য মনে করতে পারে, কতটা হিংসে করতে পারে। তোমার মেয়ে এরকমটা কী করে করতে পারলো আম্মু? ঈশানের এরকম কান্নাকাটির মাঝেও এরকম কথা শুনে প্রেমা ভয় পেয়ে যায়। মেয়েটা কিছু বলতে যাবে তার আগে ঈশান কান্না করতে করতে বলতে লাগলো, আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুমি এসব করেছো, তাই না? তোমার যদি আমার উপর এতই ক্ষোভ তাহলে আমাকে মেরে ফেলতে। আমার বেবিটা কি দোষ ছিল? ওকে কেন মারলে তুমি? ও তো নিষ্পাপ ছিল। আর তোমার আপু, আর ও তো কোনো অন্যায় করেনি। সেদিন তোমাকে থাপ্পড় মেরেছিল, এটাই ওর অন্যায়? তুমি আমাকে মেরে ফেলতে। আমার সন্তান, আমার স্ত্রী এতই কি অন্যায় করেছিল বলো? আমরা তো এ বাসায় থাকতে চাইনি বলো, আমাদেরকে জোর করে রাখা হয়েছিল। আমার আম্মু তো বিয়ের প্রথম দিনে চলে যেতে বলেছিল, আমরা সেটাই যেতে চেয়েছিলাম। তারপরে তুমি এরকম কাজ কেন করলে? কেন এরকম কাজ করলে প্রেমা?
আমরা কি খুব বেশি অন্যায় করেছিলাম? আমরা তো বিয়ের পর ভালোবেসেছিলাম, জোর করে কাউকে কিছু করিনি। তবে তুমি আমাদের সাথে এত বড় অন্যায় কেন করলে? প্রেমার আম্মু ওর দিকে তাকাতেই এর মাঝখানে ওদের আব্বু এসে দাঁড়ালো। মেয়েটা হকচকিয়ে গেল, ভয় পেয়ে গেল। আর যখনই কিছু বলতে যাবে তার আগেই ঈশান একটা হুঙ্কার দিয়ে উঠল আর বলতে আরম্ভ করলো। আর কোনো বাজে কথা নয়, তুমি সব কিছু করেছো, সব কিছুর মূলে তুমি আছো। তোমার আপুর একটাবার জ্ঞান ফিরুক, তারপর দেখো আমি তোমার কি হাল করি। তুমি এত বড় অন্যায় কি করে করতে পারলে? বোন হয়ে বোনের শত্রু কি করে হতে পারো মানুষ? একটা মেয়ে হয়ে আরেকজন মেয়ের অস্তিত্বকে তুমি কি করে এত বাজে পরিস্থিতির মুখে ফেলতে পারো? তুমি তো বোন নামে কলঙ্ক, যে কিনা নিজের বোনকে, সন্তানটাকে এইভাবে মেরে ফেললো। আমার ভাবতেও লজ্জা লাগছে আমি কিনা সেদিন তোমাকে বিশ্বাস করেছিলাম। সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। এত বড় একটা ভুল আমি কি করে করতে পারলাম? ঈশান, কি হয়েছে আমাকে বলো। আমার মেয়ে কি করেছে ওর ওপর এরকম চটপট? আব্বু, আপনার মেয়ে আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলেছে। এই ক্ষতিটা, এই ভুলটা আমি শুধরাবো কি করে? আপনার ছোট মেয়ে এত বড় অন্যায় করবে আমাদের সাথে, আমার ঘৃণা করেও সেটা বুঝতে পারিনি। ও প্রথম দিন থেকে আমাদের সহ্য করতে পারে না। আপনার বড় মেয়েকে আমি বিয়ে করেছি বলে, আপনার কথা শুনেছি বলে ও আমার প্রতি অনেক বেশি রেগেছিল। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় সর্বনাশ কি করে করতে পারে? নিজের বোনের সংসারটা ভাঙার জন্য আপনার মেয়ে উঠে পড়ে লেগেছে। ওকে জিজ্ঞেস করে দেখুন ও কি করেছে আজকে। আমি কিছু করিনি, মিথ্যা কথা আব্বু আম্মু, আমি সত্যি কিছু করিনি। আমি তো ঈশান এবার শ্বশুর শাশুড়িকে সবই বলতে লাগলো। সব শোনার পর প্রেমার আব্বু আম্মু যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। প্রেমা ঈশানের সাথে ঠিক কী বিহেভ করতে যাচ্ছিল আর ছেলেটা ঠিক কেমন পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়ে এসেছে। আর প্রমি সেদিন ওর এত বড় অন্যায়ের পরও ওকে কি একটা বাজে পরিস্থিতির মুখে মাফ করে দিয়েছে, সব ছেলেটা বলল। সব বলা শেষে হাঁটু ভেঙে ছেলেটা ওর আব্বুর পায়ের কাছে বসে পড়ল আর বলতে আরম্ভ করলো। আপনার মেয়েকে জিজ্ঞেস করে দেখুন। আপনার মেয়ের কথা যদি আপনাদের এতই বিশ্বাস হয়, তাহলে ওকে একটাবার জিজ্ঞেস করে দেখুন। আল্লাহ না করুক প্রমির যদি কিছু হয়ে যায় না, তাহলে আমি আপনার মেয়েকে শেষ করে ফেলবো আব্বু। এই জন্যই আমি বারবার বলেছিলাম এখান থেকে চলে যাই, কিন্তু আপনারা আমার কোনো কথাই শুনলেন না। ঈশানের মুখে এমন সব কথা শোনার পর প্রমির আব্বু আম্মু যেন আকাশ থেকে পড়ল। ছোট মেয়েটা কি করেছে বড় মেয়ের সাথে? হ্যাঁ, কি এত বড় একটা অন্যায় করে ফেলেছে, তার উপর আবার এখন মিথ্যে কথা বলছে। ঈশানের কথাতে প্রেমা হকচকিয়ে গেছে। মেয়েটা কিছু বলার মতো অবস্থাতেই নেই, ভয়ে একদম জড়সড় হয়ে আছে। এবার আব্বু এগিয়ে এসে প্রেমাকে একটা ধমক দিয়ে বলতে লাগলো। সত্যি করে বলো, তুমি কি করেছো? কি অন্যায় করেছো তুমি? আর যেটা করেছো সেটা সরাসরি বলো। আমার থেকে যদি কিছু লুকানোর চেষ্টা করো, তাহলে সেটা তো আমার জীবনের জন্য অনেক বড় ভুল হবে। আমার মেয়েটা কি অন্যায় করেছিল বলো? আব্বু, বিশ্বাস করো, দুলাভাই মিথ্যে কথা বলছে। আমি কিছু করিনি, আমি সত্যি বলছি, আমি সত্যিই কিছু করিনি। প্রেমার আব্বু এবার একটা হুঙ্কার দিয়ে উঠতে মেয়েটা ভয়ে কেঁদে ফেলল। ভদ্রলোক আর নিজেকে সামলে রাখতে পারলেন না। বড় মেয়ের এমন দুর্দশার কথা শুনে কষে ছোট মেয়ের গালে দুইটা থাপ্পড় লাগালেন। এবার ঈশান প্রমীর আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আমার মনে হয় বাসায় গেলে এখনো প্রমাণ পাওয়া যাবে আব্বু, প্রেমার এসব কিছু করেছে। ও হয়তো সিঁড়িতে তেল কিংবা পিচ্ছিল জাতীয় কিছু ফেলে রেখেছিল, যার জন্য প্রমি নামতে গিয়ে পা পিছলে পড়ে যায়। না হলে প্রমি এতটা অসাবধানতা নিয়ে চলাফেরা করে না, যার জন্য বেবির ক্ষতি হয়ে যাবে। আমার বেবিটাকে ওই কী করে হত্যা করতে পারলো আব্বু? আপনি যদি এর একটা বিহিত না করেন আমি এখানে থাকবো না। আমি প্রমিকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। টাকা পয়সা সম্পদ আপনার প্রপার্টি আমাদের কিছুই চাই না। আমি আমার বউটাকে নিয়ে একটু শান্তিতে থাকতে চাই। আপনি তো নিজেই আমাকে দায়িত্ব দিয়েছিলেন ওর। আপনি জানতেন না যে আপনার ওই বড়লোক মেয়েকে যদি আমি বিয়ে করি, তাহলে আপনার এই ছোটো মেয়েটা আমার মতো একটা অসহায় ছেলের সাথে আপনার বড়লোক মেয়েকে মানতে পারবে না, উঠে পড়ে লাগবে আমাদের সংসারটা ভাঙার জন্য। আপনি জানতেন না আপনার মেয়েটা এত অহংকারী। আমাদের আগে এখান থেকে চলে যেতে দিতেন, আমার ওয়াইফেরও কিছু হতো না, আমার বেবিটারও আজকে অকালে ছুড়ে যেতে হতো না। আমি এখন এই ভুল কি করে শোধরাবো? আমি এত বড় অন্যায় করে ফেললাম। সেদিন প্রমিকে নিয়ে আমি এখান থেকে চলে যেতাম, অন্তত আমার বেবিটা সুস্থ থাকতো, আমার ওয়াইফের কিছু হতো না। ভদ্রলোক ঈশানকে জড়িয়ে ধরল আর নিজেও কান্না করে বলতে লাগলো। আমি জীবনে
অনেক বড় পাপ করেছি এরকম একটা কুলাঙ্কার মেয়েকে জন্ম দিয়ে, যে নিজের বোনকে সহ্য করতে পারে না। আমি এই ভুল এখন শুধরাবো কি করে ঈশান? ঘণ্টাখানেকের অপারেশন শেষে মেয়েটাকে আইসিইউতে রাখা হলো। ডক্টর খানিকটা মলিন মুখে ওদের সামনে এসে দাঁড়াতে ঈশান কান্না জুড়ে দিয়ে বলতে লাগলো। ডক্টর, আমার ওয়াইফ, আমার বেবি ঠিক আছে ওরা সবাই? ডক্টর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল আর বলতে আরম্ভ করলো। দেখুন মিস্টার, আপনার ওয়াইফকে বাঁচানো গেলেও আপনার বেবিটাকে বাঁচানো সম্ভব হয়নি। আর মাত্র 2 মাস চলছিল, এর মাঝখানে এত বড় একটা আঘাতের কারণে অনেক ব্লিডিং হয়েছে, যার জন্য মিসক্যারেজ হয়ে গেছে। আপনাদের বেবিটা আর নেই। ঈশান আবারও কাঁদতে কাঁদতে হসপিটালের ফ্লোরে বসে পড়ল আর চুলের দুই পাশে খামচে ধরে ফুপিয়ে উঠতে লাগলো। এই ভুলটা ঈশান ঠিক করবে কি করে? মেয়েটাকে কি জবাব দেবে? এত বড় একটা কাণ্ড ঘটে গেল। প্রমিকে এখন কি বলবে যে ওদের বেবিটা আর নেই? এসব কিছু জানার পর যে মেয়েটা পাগল হয়ে যাবে। যখন থেকে শুনেছে ওর পেটে ঈশানের বেবি, তখন থেকে মেয়েটা ঈশানকে প্রতিনিয়ত এসব কথা বলে যায়। ঈশানকে বারবার করে বোঝানোর চেষ্টা করে যে ওর বেবিটাকে দেখে রাখবে। এসব কথা যদি মেয়েটা জানতে পারে তাহলে প্রচণ্ড পরিমাণে পাগলামি করবে। বিয়ের পর থেকে বেবি নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল মেয়েটা। 6 মাসের মাথায় ওরা জানতে পারলো প্রমি কনসিভ করেছে। আর এসব নিয়ে ওরা এত খুশি ছিল, কিন্তু খুশিটা যে ক্ষণস্থায়ী হয়ে গেল। ঈশান নিজেকে বারবার দোষারোপ করতে লাগলো। এর মাঝখানে প্রমির আব্বু কোমর থেকে বেল্ট খুলে প্রেমাকে ইচ্ছামতো হসপিটালেই মারতে আরম্ভ করে দিল। মেয়েটা সেখানেই মার খেতে খেতে ফ্লোরে পড়ে গেল। আব্বুর হাতে অতিরিক্ত মার খেয়ে প্রেমা সেন্সলেস হয়ে যায়, যার জন্য ওকেও এই হসপিটালে অ্যাডমিট করে দেওয়া হয়। সেদিনে প্রমির জ্ঞান ফেরেনি। ঈশান বাসায় এসেছিল প্রেমার আব্বু আম্মুর সাথে বিষয়টা দেখানোর জন্য। তারপর এসে ওরা ঠিকই দেখতে পেল যে সিঁড়িতে তেল ফেলে রাখা, যেটা দেখার পরও প্রমির আব্বু অনেক আহাজারি করতে লাগলো আর বারবার করে নিজেকে দোষারোপ করতে লাগলো। ঈশান প্রমাণটা দেখিয়েই হসপিটালে চলে যায়। পুরো দিনে আর বাসায় আসেনি ছেলেটা। রাতে নামাজ পড়ে অনেকক্ষণ দোয়া করে মেয়েটার সুস্থতা কামনা করেছে। বেবিটা তো আর নেই, এখন বউটারও যদি কিছু হয়ে যায় তাহলে ও যে নিঃস্ব হয়ে যাবে। বিয়ের পর যে একটা মেয়েকে ঈশান এত ভালোবেসে ফেলবে, মেয়েটার মায়ায় পড়ে যাবে, সেটাও জানতো না। মায়াটা এক প্রকার নেশাময় জিনিস, ভালোবাসাটা তার থেকে তীব্র। ভালোবাসাটা যেমন ভোলা যায় না, মায়াটাও তেমন কাটানো যায় না। পরদিন দুপুরের দিকে প্রমির জ্ঞান ফিরলে মেয়েটা উঠে বসার চেষ্টা করলে ঈশান এসে ওকে শুইয়ে দেয়। তারপর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো। জান পাখি, শুয়ে থাকো, তোমাকে উঠতে হবে না। তুমি অনেক অসুস্থ, একটু রেস্ট করো। আমি আছি, কোথাও যাচ্ছি না। এখান থেকে তোমার পাশেই থাকবো। এখন থেকে তোমার পাশেই থাকবো সবসময়। কিচ্ছু হবে না তোমার, সব কিছু ঠিক হয়ে যাবে সোনা। ঈশানের কথাতে প্রমি কান্না করে ফেলল। তারপর যখনই মনে হতে লাগলো ও তো পা পিছলে পড়ে গেছিল, তাহলে বেবির কোনো ক্ষতি হয়নি তো। কথাগুলো ভেবেই মেয়েটা পেটের ওপর হাত রাখলো আর বলতে লাগলো। ঈশান, আমাদের বেবি ঠিক আছে তো? আমার পেটটা কেমন যেন খালি খালি লাগছে। সত্যি সত্যি করে বলো না, আমার বেবি ঠিক আছে? ঈশান নিজেও এবার কান্না করে উঠল, কিছু বলতে পারল না। প্রমি বারবার করে উত্তেজিত হয়ে যাচ্ছিল। ঈশান ওকে ওই অবস্থাতেই বুকের মাঝে জড়িয়ে ধরল আর বলতে লাগলো। জান পাখি, আমার কথা শোনো, সব ঠিক হয়ে যাবে। দেখো, আমরা আবার আগের মতো সুন্দরভাবে সুস্থভাবে অনেক হাসি খুশিভাবে দিন কাটাবো। আমার কথা শোনো জান। তুমি কথা ঘুরাচ্ছ কেন? আমাকে সত্যি করে বলো, আমার 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 বেবি কি হয়েছে? ও ঠিক আছে তো? আমার কেন জানি সন্দেহ লাগছে। তুমি কথা বলছো না কেন ঈশান? ঈশান কান্না করছিল দেখে প্রমির আর বুঝতে বাকি রইল না যে ওদের বেবিটা আর নেই। মেয়েটা বারবার করে তার পেটে হাত বোলাতে লাগলো। তারপর মনে হতে লাগলো সত্যিই তো পেটটা কেমন যেন লাগছে আর কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে, ব্যথা করছে অনেক। তাতে মেয়েটা বুঝে গেল বেবিটা আর নেই। এসব কিছু জানার পর প্রমি আরও জোরে জোরে কান্না করে বলতে লাগলো। আমার আমার বেবিটাকে শেষ করে দিল। আমার বেবিটাকে মেরে ফেলেছে, তাই না? ঈশান, আমাদের পুচকেটা আর নেই। তুমি কি করে পারলে আমাকে জোর করে এখানে রাখতে? দেখলে তো আমার বেবিটাকে মেরে ফেললো। তুমি কেন পারলে না আমাকে বাঁচাতে? আমার একটু আগে আসতে পারলে না কেন? তাহলে আমাদের বেবিটা বেঁচে যেত। তুমি তুমি বুঝতে পারলে না এখানে থাকলেও আমাদের শেষ করে ফেলবে। এখন আমার বেবিটাকে শেষ করেছে,
সেদিন তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিল, এরপর দেখবে দেখবে আমিই শেষ হয়ে যাবো, আমাকেও শেষ করে ফেলবে। তুমি তুমি কেন এখান থেকে গেলে? ঈশান বাচ্চাদের মতো করেই প্রমীকে জড়িয়ে ধরে রাখলো। ফুপিয়ে কাঁদতে লাগলো মেয়েটা। কতক্ষণ যাবৎ প্রমীকে শান্ত করার চেষ্টা করলো, তাতে কাজ হচ্ছে না। ঈশান চোখের পানি মুছে নিল। তারপর মেয়েটাকে দুই হাতে খুব শক্ত করে জড়িয়ে ধরল। মাথায়, কপালে, গালে সব জায়গাতে চুমু দিল। বোঝানোর চেষ্টা করে বলতে লাগলো, বেবিটা আমাদের সাথে থাকবে না, আর ওপরওয়ালা ওকে হারাতে দেয়নি বলে ও আমাদের কাছ থেকে চলে গেছে। যান, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে। তুমি একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে সোনা। তুমি সুস্থ আছো, তুমি ঠিক হয়ে গেলে আমরা আবার ট্রাই করব। দেখবে খুব শীঘ্রই আমাদের আর একটা বেবি চলে আসবে। আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, আর এখানে থাকবো না। তুমি সুস্থ আছো সেটা আমার কাছে অনেক। বেবির কথা ভেবে কষ্ট পেও না জান, সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহকে আমাদের কাছ থেকে পরীক্ষা করে নিয়েছে। তুমি এরকম কান্নাকাটি করলে আমরা কি করে ভালো থাকবো বলো? তোমার কিছু হয়ে গেলে আমি যে ভালো ভালো থাকতে পারি না জান। তুমি তুমি কেন আমাকে এখান থেকে নিয়ে গেলে না? কেন আমাকে গ্রামে নিয়ে গেলে না? যদি নিয়ে যেতে তাহলে দেখতে আমার আমার বেবি বেঁচে থাকতো, আর আমিও আজকে সুস্থ থাকতাম। তুমি একটাবার আমার কথা শুনলে না। দেখলে তো শেষ বেশ আমার আমার বেবিটাকে মেরে ফেললো। আমি যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। আমাকে মাফ করে দাও কুলিজা, আমার জন্য সব হয়েছে। আমি যদি সেদিন তোমাকে নিয়ে এখান থেকে চলে যেতাম, সত্যি এমন কিছু হতো না। প্রমী অনেকটা রেগে গেল, যার জন্য রাগে, ক্ষোভে আর কষ্টে ঈশানের বুকে কিল ঘুষি মারতে লাগলো। ঈশান মেয়েটার বুকের সাথে শক্ত করে চেপে ধরে রাখলো। কান্না করতে করতে মেয়েটা সেন্সলেস হয়ে গেছে। শেষে ডাক্তার এসে ওকে একটা স্যালাইন পুশ করে দিল আর বলে গেল যেন বেশি উত্তেজিত না হয়। সেদিন বিকেলের দিকে ডক্টর মেয়েটাকে দেখে বলল হসপিটালে আরও 7 দিন রাখতে হবে। ঈশান ভাবল এখান থেকেই বাসায় চলে যাবে, যার জন্য আম্মু আর আব্বুকে কল করলো। আম্মু আব্বুকে সব জানাতে ওরাও কান্নাকাটি জুড়ে দিয়েছিল, বিশেষ করে ঈশানের বোন আর আম্মু। ওরা এত বেশি খুশি ছিল বেবির কথা শোনার পর, কিন্তু যখন জানতে পারলো মিসক্যারেজ হয়ে গেছে তখন ওরা এত বেশি কষ্ট পেয়েছিল যেটা ঈশান ভাবতেও পারিনি। প্রমীর মতো করেই কান্নাকাটি করছিল আম্মু আর বোন। ঈশান জানে না এই ভুলটা শোধরাবে কি করে। মেয়েটা যে ওকে অপরাধী ভাবতে শুরু করেছে, আর কিভাবে যে মেয়েটাকে বোঝাবে জানে না। যতবার জ্ঞান ফিরেছে ততবারই পাগলামি করেছে, ঈশানকে বারবার আঘাত করেছে, বারবার বলেছে ওর বেবিকে ফিরিয়ে দিতে। ছেলেটা কি করে ফিরিয়ে দেবে মেয়েটাকে, ওর বেবিটাকে? ঈশান হসপিটাল থেকে ওই বাড়িতে আর ফিরবে না, যেখান থেকে ওদের বেবিটা ওদের রেখে অনেক দূরে চলে গেছে। এখান থেকে তো ওই বাড়িতে গেলে মেয়েটা আবার ওদের ক্ষতি করার চেষ্টা করবে। একবার যাকে বিশ্বাস করে ঠকেছে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করার মতো ভুলটা করতে চায় না ঈশান। প্রমি বসেছিল আর গুনগুন করে কাঁদছিল। ঈশান ওকে প্রতিদিনের মতো বুকের মাঝে জড়িয়ে ধরে অনেকগুলো চুমু খেল, দুই পরিবারের মানুষগুলোর সামনেই। তারপর ছেলেটা সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি ভেবেছি আব্বু আম্মুর সাথে বাসায় চলে যাব। আব্বু, আমি প্রমিকে নিয়ে এখান থেকে চলে যেতে চাই। আমি আশা করছি আপনি আর আমাদের আটকাবেন না। আর সব কিছু জানার পরও আপনারা যে ওর কোনো কিছু করবেন না সেটা খুব ভালো করে জানি। কারণ আপনি বুঝতে পারছেন এখানে থাকলে আপনার মেয়েকে মেরে ফেলতেও ওই মেয়েটা দ্বিতীয়বার ভাবতে হবে না। আমি আমার ওয়াইফকে হারাতে পারবো না। আপনি হয়তো সেটা সহ্য করতে পারবেন, কিন্তু আমি দ্বিতীয়বার এরকম পরিস্থিতির মুখে পড়তে চাই না। অনেক হয়েছে, আমাদের কিছু চাই না। আপনারা সব কিছু আপনাদের ছোট মেয়ের নামে করে দিন, আমাদের কিচ্ছুর প্রয়োজন নেই। আমরা একটু শান্তিতে থাকতে চাই। আপনি আপনার বড় মেয়ের দায়িত্ব আমার কাছে দিয়েছেন, তার জীবনে আমাকে স্বামী হিসেবে পাঠিয়েছেন। আমি এটুকু ঠিকঠাকভাবে পালন করতে চাই, আর কিছু চাই না আমার। দয়া করে আম্মু, আপনিও আমাদের আটকাবেন না। আমি চাইছি না আমাদের আপনার এখানে জোর করে আটকে রাখেন, আর তারপর দ্বিতীয়বার এরকম কোনো ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হোক। আপনার যদি খুব বেশি প্রয়োজন হয় আপনারা গিয়ে দেখা করে আসবেন, তারপরও আমাদের আটকাবেন না প্লিজ। প্রমীর আব্বু আম্মু কোনো কথা বলতে পারলেন না। ঈশানের আব্বু আম্মু অনেক কিছুই বলল, অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ঈশান আগেই সিদ্ধান্ত নিয়েছে ও আর এখানে থাকবে না। তাছাড়া প্রমীর হয়তো গ্রামে থাকতে কষ্ট হবে, কিন্তু মানিয়ে নেবে মেয়েটা। ঈশান জানি ওর ভালোবাসার কাছে প্রমীর সবই পারবে।
এই মুহূর্তে মেয়েটা বড্ড বেশি মানসিকভাবে ভেঙে পড়েছে। তার উপর যে ওর এত বড় ক্ষতি করেছে, যে ওর এত বড় সর্বনাশ করেছে, সে মেয়েটাকে যদি চোখের সামনে থেকে দেখে তাহলে হয়তো আরও বেশি কষ্ট পাবে, কারণ অপরাধী যে ওর বোনটাই। এসব কিছু জানার পর হয়তো মেয়েটা কখনোই নিজেকে স্বাভাবিক রাখতে পারবে না। প্রমীকে ঈশান কোনো মতেই এখানে রাখতে চায় না, এখান থেকে নিয়ে যেতে চায়। অন্তত আর যাই হোক, দিন শেষে ওই ভয়টা নিয়ে থাকতে চায় না। কথাগুলো বলেই ঈশান প্রমীকে কোলে ওঠালো। ডক্টর বারবার বারণ করছিল। ঈশান বলেছে বাসায় গিয়ে ওকে রেস্ট করাবে, আর ওর পাশে সব সময় লোকজন থাকবে। তারপরই ডাক্তার প্রমীকে রিলিজ দিয়েছে। ঈশানও মেয়েটাকে কোলে ওঠালো। প্রমী ওর বুকের মাঝে মাথা এলিয়ে দিয়েছে। মেয়েটা প্রচণ্ড পরিমাণে কাহিল হয়ে পড়েছে। এই 5টা দিনের কিছুই খাওয়া দাওয়া করেনি। বারবার করে বেবির কথা বলে কান্না করেছে, আবার আবদার করেছে ওর বেবিটা এনে দিতে। একজন মাই বোঝে তার বেবির মর্ম। যে মানুষটার সাথে এত বাজে একটা ঘটনা ঘটে গেছে, সে কি করে সামলাবে নিজেকে? ঈশান মেয়েটাকে নিয়ে গাড়িতে উঠল। ওর কোলের মধ্যে বসিয়ে রেখেছে প্রমীকে, আর মেয়েটা ওকে জড়িয়ে ধরে আছে। বিয়েটা পারিবারিকভাবে না হলেও বস যখন মেয়ের বিয়ে দিচ্ছিল ঠিক তখনই জানতে পারে যে ছেলের সাথে বিয়ে ঠিক করেছে সেই ছেলেটা খুব বেশি একটা ভালো না। উনি বিয়ের সব তোড়জোড় শুরু করেছিলেন, 2 দিন বাদে বিয়েটাও হয়ে যেত। আর সব কিছু জানার পর তখন বিয়েটা ভেঙে দিয়ে অফিসের বস অর্থাৎ প্রমীর আব্বু ঈশানের সাথে ওর বিয়েটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ঈশান প্রথমে রাজি ছিল না। তখন ঈশানের আব্বু আম্মুর সাথে কথা বলেছিল বস। পরিবেশগত কারণে আর খুব আদরে হওয়ার কারণে মেয়েটা অনেক নাজুক। প্রমী মেয়েটা অনেক অবুঝের মতো কাজকর্ম করলেও ঈশানের প্রতি ওর ভালোবাসাটা অটুট। মেয়েটার খুব বেশি চাওয়া পাওয়া নেই, আর কিছু আবদারও নেই। বাচ্চাদের মতো অনেক ছোট ছোট আবদার করে, যেগুলো ঈশানের মেয়েটাতে খুব বেশি কষ্ট হয় না। তবে ভালোবাসাটা অনেক বেশি চাই, যেটা ঈশান ওকে দিয়েছিল। ঈশান ভেবেছিল মেয়েটা ওকে মানতে পারবে না বিয়ের প্রথম দিন থেকেই, কিন্তু প্রমীর কথাতে বুঝেছিল ওর স্বামীর প্রতি কতটুকু শ্রদ্ধা আর সম্মান আছে, যার জন্য মেয়েটাকে ভালোবাসতে আরম্ভ করেছিল। যে ওকে ঈশান মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে আদর করতে করতে বাসার উদ্দেশ্যে রওনা হয়, যার পথে আব্বু আম্মু অনেক কিছুই বোঝালো আর অনেক কথাই বলল। ঈশান গ্রামে গিয়ে কি করবে জানে না, এখানে একটা অফিসের দায়িত্ব সামলাতো। ছেলেটা এটুকু ভেবে নিয়েছে গ্রামে গিয়ে অন্তত আর যাই হোক ছোটোখাটো একটা ব্যবসা শুরু করতে পারবে। অন্তত সেটা না করতে পারলেও যে জমি জমা আছে আব্বু সেটা চাষবাস করে চলে যাবে। তারপরও দিন শেষে একটা ভয়টার মধ্যে ঈশান থাকতে পারবে না। কথাগুলো ভেবে ঈশান নিজেও ঘুমিয়ে পড়ে সিটে হেলান দিয়ে। 1 ঘন্টা পরে যখন ঘুম ভাঙে তখন দেখে প্রমী এখনও ওর বুকের মাঝে ঘুমিয়ে আছে। ঈশান একটু ঠিকঠাক করে নিতে গেলে প্রমী ওকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে। বিয়ের পর থেকে ঈশান প্রমীদের বাসায় ছিল, আর সেটাই ওর জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। ছেলেটা ভাবতেও পারেনি প্রমীর বোন ওকে এত বাজে পরিস্থিতির মুখে ফেলবে। এটা যেন ঈশানের জীবনের জন্য অনেক বড় একটা অন্যায় হয়ে গেল। বড় লোকের মেয়েকে বিয়ে করা আর বাড়িতে থাকা ওদের জন্য ঠিক হয়নি। এখন বুঝতে পারছে আব্বু আম্মু বলেছিল ওদের বাসায় নিয়ে যাওয়ার কথা, কিন্তু প্রমী থাকতে পারবে না ভেবেই ওদের ওখানে রেখে গিয়েছিল। তাছাড়া ঈশানের অফিসটাও এখানে, আর জবের ক্ষেত্রে ছেলেটাকে এখানেই থাকতে হতো, তাই রেখে গিয়েছিল। আর সেটাই যে এত বড় ক্ষতির কারণ হবে কেউ বুঝতেও পারেনি। ওরা 2 ঘন্টার মধ্যেই গ্রামে পৌঁছে গেল। গ্রামে এসে বেশ খানিকটা স্বস্তিতে ঈশান এই 5 দিনের মধ্যে প্রথমবার নিঃশ্বাস নিতে পারল। এটা ভেবেই যে এখন থেকে ওই মেয়েটার থেকে দূরে থাকতে পারবে। ঈশান ওই মেয়ের কালো ছায়াটা প্রমীর ওপর পড়তে দিবে না, যেটা থেকে ঈশান ওকে বারবার বাঁচানোর চেষ্টা করত। যাই হোক, ঈশান গাড়ি থেকে প্রমীকে কোলে করে নামালো, তারপর নিজের রুমে নিয়ে গেল। দেখলো বোনটা রুমটা গুছিয়ে রেখেছে। ঈশানের পরিবারটা এতটাও গরিব নয় যে এখানে এই মেয়েটাকে এনে রাখতে পারবে না। তবে ওদের মতো এসি আর আধুনিক সব প্রযুক্তি নেই, যেটা থেকে মেয়েটা স্বাভাবিকভাবে এখানে থাকতে পারবে। তবে ট্রাই করবে ওকে নিজের সাধ্য মতো দিয়ে এখানে রেখে দেবার। যাই হোক, ঈশান মেয়েটাকে রেখে একটু ফ্রেশ হতে গেল। তারপর প্রমীর জন্য কিছু আনতে যাবে, তার মাঝখানে দেখলো বোনটা ভাবির জন্য স্যুপ তৈরি করেছে। ঈশান অবাক হলো বোনের এরকম কর্মকাণ্ড দেখে। সুইটি স্যুপটা রেখেই ভাইয়াকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ঈশানও বোনকে জড়িয়ে ধরে এক হাতে তারপর মাথায় চুমু খেয়ে বলতে লাগলো,
এই পাগলি কাছিস কেন? সব তো ঠিক আছে, তোর ভাবি সুস্থ আছে। দেখ শোনা আপু, এখানে আমাদের সাথে কিছুদিন থাকলে একটু ওকে দেখে শুনে রাখতে পারলেই দেখবি সব ঠিক হয়ে যাবে। খামাখা এইসব বিষয় নিয়ে চিন্তা করিস না তো। ভাইয়া, আমাদের পুস্কুটা আর নেই। ভাবি বারবার বলছিল এখানে চলে আসবে, তোমরা কেন আসলে না? আমি ফুপু ডাক শুনবো কি করে? পাগলি বোন আমার, তাতে কি হয়েছে? আবার হবে। তোর ভাবি তো সুস্থ আছে বল। আল্লাহ না করুক তোর ভাবির যদি কিছু হয়েছে তো আমি কি করে থাকতাম বলতো? তখন তবে ভাবির কাকে ডাকতি বল? সব ঠিক আছে, এখন কান্নাকাটি করলে তোর ভাবির ঘুম ভেঙে যাবে। চল এখান থেকে যাই। বোনটাকে জোর করে ঈশান নিয়ে গেল বসার ঘরে। তারপর বোনটাকে সোফায় বসিয়ে দিয়ে কিছুক্ষণ এক হাতে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিল। বোনটা অনেকক্ষণ যাবৎ ভাইকে জড়িয়ে ধরে কান্না করল। ঈশান নিজেকে শান্ত করে বোনকে বোঝালো এই মুহূর্তে ওকে শক্ত হতে হবে, কারণ প্রমিকে যে ওর সুস্থ করে তুলতে হবে। ডাক্তার বলেছে 2-3 মাসের মধ্যে এসব নিয়ে যেন জোর জবরদস্তি না করে, আর মেয়েটা উত্তেজিত যেন না হয়। 6 মাসের মধ্যে যেন ওরা বেবির জন্য ট্রাই না করে। আর যদি অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যায় তাহলে হয়তো মেয়েটা মা হওয়ার ক্ষমতাটাই হারিয়ে ফেলবে। ঈশানও ভেবেছে 1 বছরের আগে মেয়েটাকে আর এসব বিষয় নিয়ে কোনো ফোর্স করবে না, আর ওর এরকম পাগলামিতে সায়ও দেবে না। যাই হোক, দুপুরে খাবার সময় হয়েছিল দেখে ঈশানকে বোনটা জোর করে খাবার টেবিলের সামনে আনলো আর বলতে লাগলো, এসব নিয়ে কিন্তু আর মন খারাপ করিস না। ভাবির সামনে যদি এসব কিছু নিয়ে মন খারাপ করিস তাহলে কিন্তু ভাবি কষ্ট পাবে। ঠিক আছে, করব না। এখন খাবার খাও। তুমি 5-6 দিন যাবত নাকি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো না। আর আমি জানি বেবির জন্য তুমি কত কষ্ট পেয়েছো। ভাবি অতিরিক্ত পাগলামি করে বলে তুমি রাতে ঘুমাতে পারো না, সবসময় ভাবির কাছে থাকো। এখন অন্তত কিছু খেয়ে নাও ভাইয়া। ঠিক আছে, তুই আমাকে খাইয়ে দে, তাহলে খেয়ে নেব। ঈশান বোনের হাতে খেতে লাগলো। বোন যত্ন সহকারে ভাইকে খাওয়ালো। খাওয়া শেষে একটু সোফায় গিয়ে বসতেই এর মাঝে বোন এসে পাশে বসলো। ভাইয়ের হাত ধরে টেনে কোলের মধ্যে মাথা রাখতেই ঈশান বাচ্চাদের মতো বোনের কোলে মাথা রাখলো। বোনটা ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। দূর থেকে আম্মু ওদের এরকম ভাই বোনের ভালোবাসা দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর চলে গেলেন আম্মু। এবার বোনটা কথা বলতে বলতে কখন যে ভাইটা ঘুমিয়ে গেছে জানে না। তারপর ঈশান 8 ঘন্টা পরেই ঘুম ভেঙে গেল। তখন মনে হলো প্রমীর ঘুম ভেঙেছে কিনা। কথাটা মনে হতেই বোনটাকে বলতে লাগলো, তোর ভাবি হয়তো উঠে গেছে, আমি রুমে যাচ্ছি, কেমন? ঈশান বোনকে কথাটা বলে এই সব তাড়াহুড়ো করে রুমে এসে দেখলো প্রমি উঠে বসে আছে। ঈশান এসে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরল, মাথায় কপালে গালে চুমু দিল। এটাই ঈশানের রোজকার কাজ। মেয়েটাকে একটু আদর না করলে ভালো লাগে না। ঈশান মেয়েটাকে 2 হাতে জড়িয়ে ধরে রেখেছে। এর মাঝে প্রমি বলতে লাগলো, আমাকে এটা তাড়াতাড়ি সুস্থ হতে হবে, বুঝলে? আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে না আমার আবার বেবির জন্য ট্রাই করবো, কেমন? ঈশানের ইচ্ছে তো করছে মেয়েটাকে জড়িয়ে ধরে কাঁদতে, কারণ মেয়েটার এই পাগলামি যে সহ্য হচ্ছে না। মেয়েটা যে বড্ড বেশি পাগল হয়ে গেছে বেবিটার জন্য। ঈশান ওকে বলল না যে ডক্টর খুব তাড়াতাড়ি ওদের বেবি নিতে বারণ করেছে। ঈশান প্রমির চুলের ভাঁজে চুমু খেয়ে বলতে লাগলো, হ্যাঁ জান পাখি, অবশ্যই ট্রাই করব। আর তার জন্য তোমাকে খেতে হবে, সুস্থ হতে হবে, আমার কথা শুনতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কান্নাকাটি করা চলবে না। এখন আমি দেখি তোমাকে খাইয়ে দিচ্ছি। দেখো তোমার ননদ তোমার জন্য স্যুপ তৈরি করেছে। ঈশান কথাটা বলে স্যুপের বাটিটা আনতেই মেয়েটা ওকে ছাড়লো। ঈশান প্রমিকে একটু একটু করে খাইয়ে দিতে লাগলো, আর মেয়েটাও খেতে লাগলো। হাজারটা কথা বলতে লাগলো। ঈশান জানে না ভবিষ্যতে কি হবে কিংবা কিভাবে কি করবে। তবে ঈশান খুব ভালো করে বুঝতে পারছে যে প্রমির পাগলামিটা দিন দিন বেরিয়ে যাবে। গ্রামের আলো বাতাসে মেয়েটাকে একটু একটু করে সব কিছু স্বাভাবিক করে নিতে হবে। রুমে ফ্যান চলছে, তবে এসিটা নেই। ঈশান জানে মেয়েটার থাকতে কষ্ট হবে। ঈশানের প্রমিকে খাওয়ানো শেষ হতে তারপর ওকে শুইয়ে দিয়ে মাথায় হাত বোলাতে লাগলো। প্রমি কথা বলতে বলতে আবারও ঘুমিয়ে যায়। ডক্টর ঘুমের মেডিসিনটা মেয়েটাকে বারবার করে খাওয়াতে বলেছিল, যদিও বেশি উত্তেজিত হয়ে যায় তখন। যাই হোক, রাত 10টার দিকে প্রমির ঘুম ভাঙলে ঈশান ওকে কোলে করে নিয়ে গিয়ে ফ্রেশ করালো। তারপর ডাইনিংয়ে এসে একটা চেয়ারে বসিয়ে দিয়ে নিজেই খাওয়ালো। আব্বু আম্মু ওদের এরকম ভালোবাসা দেখতে লাগলো। এবার আম্মু ওদিকে তাকিয়েছিল দেখে প্রমি একটু লজ্জা পেয়ে বলতে লাগলো, শাশুড়ি আম্মু, আমি সুস্থ হয়ে গেলে না তোমাকে রান্নার কাছে সাহায্য করব, কেমন? তোমার ছেলেকে বলে দিবে তোমার ছেলে যেন আমাকে বকাঝকা না করে।
আমাকে না কিচেনে যেতে দিতে চায় না, সব সময় খালি রাগ করে। ঠিক আছে মামুনি, আমি ওকে বকে দিব। ও আর কখনো তোমাকে রাগারাগি করতে পারবে না। এবার থেকে তুমি রান্নাঘর সামলাবে, কেমন? কিন্তু তার জন্য তোমাকে সুস্থ হতে হবে, আমাদের কথা শুনতে হবে, আর কান্নাকাটিটা মোটেও করা চলবে না। মেয়েটা একদম বাচ্চাদের মতো মাথা দোলালো। ঈশান ওকে খাওয়ানো শেষ করলো আর নিজেও খেলো। মেয়েটাকে সোফায় বসিয়ে দিতেই প্রমি ওর কোলের মধ্যে মাথা রাখলো। আব্বু আম্মু আর বোন সবাই মিলে অনেক কথা বলল। অনেকক্ষণ প্রমিকে হাসানোর চেষ্টা করলো। প্রমি আব্বু আম্মুর সাথে খুব সহজে মিশে যায়, সেটা ঈশান বিয়ের প্রথম দিন থেকেই দেখেছিল। বিশেষ করে আম্মুকে তো শাশুড়ি আম্মু বলেই ডাকতো মেয়েটা। আর আম্মু যেদিন চলে এসেছিল সেদিন মেয়েটা অনেক কান্নাকাটি করেছিল আম্মুর সাথে আসার জন্য। ঈশান জানে না মেয়েটা গ্রামে কতদিন কিংবা কতক্ষণ সহ্য করে থাকতে পারবে এই পরিবেশের সাথে, আর যদি পারেও তাহলে থাকতে কষ্ট হবে। মেয়েটার ঘুম ঘুম পেতে তখন আম্মু ওকে ইশারা করলো। ঈশান প্রমিকে কোলে ওঠালো, তারপর রুমে শুইয়ে দিতেই প্রমি ওর গলাটা জড়িয়ে ধরে রাখে, যে জন্য ঈশান আগেই দরজাটা লাগিয়ে দিয়ে এসেছিল। মেয়েটার পাশে শুয়ে ওকে বুকের মাঝে নিয়ে নিল। পরদিন সকাল 8টার দিকে ঘুম ভাঙতেই উঠে দেখলো ঈশান বসে আছে। প্রমিকে ফ্রেশ করালো, তারপর খাবার দাবারের পর কিছু মেডিসিন ছিল সেটা খাওয়ালো। খাওয়া শেষ হতেই প্রমি ঈশানের কাছে আবদার করে বসলো। জান, আমার না রুমের মধ্যে থাকতে সব সময় ভালো লাগে না, আমাকে একটু নিয়ে বেরোবে? কিন্তু এই শরীরে তুমি হাঁটতে পারবে না, কোথাও যেতেও পারবে না, তাহলে কি করে বেরোবো সোনা? কেন তুমি আমাকে কোলে করে নিয়ে হাঁটতে পারবে না? নাকি আমি অনেক বেশি মোটা হয়ে গেছি যার জন্য আমার ভারটা তুমি নিতে পারো না? বিয়ের পর তো প্রতিদিন কোলে উঠাতে, যখন আদর করতে তখনও কোলে ওঠাতে, আমি যখন রাগ করে থাকতাম তখনও কোলে ওঠাতে, তাহলে এখন কেন নিতে পারছো না? নাকি আমি পুরনো হয়ে গেছি এখন? ঈশান মেয়েটাকে কথা বলতে দিল না, তার আগেই ঠোঁটের সাথে ঠোঁট ছোঁয়ালো। মিনিট কয়েকটা পরেই ঈশান প্রমিকে ছেড়ে দিল। মেয়েটা জোরে জোরে শ্বাস নিচ্ছিল। তখন ঈশান ওর গলায় নাক ঘষে দিয়ে বলতে লাগলো। কি হয়েছে বেবি, কষ্ট হচ্ছে, খারাপ লেগেছে খুব? প্রমি ঈশানের শার্টের কলারটা খামচে ধরে চোখ জোড়া বন্ধ করে নিয়ে বলতে লাগলো। না, ভালো লাগছে। অনেক দিন হলো তুমি আমার ঠোঁটে চুমু খাও না, আজকে এতদিন পরে খেলে তো তাই ভালো লাগছে। এখন থেকে রোজ কিন্তু আমাকে আদর করবে এমন করে বেবি। প্রতিনিয়ত আদর করি, বুকের মাঝে নিয়ে ঘুমাই, কোলে করে ঘুরি, এটাও কি কম হয়ে গেল জান পাখি? তোমার ভালোবাসাটা যতই আমাকে দিবে ততই আমার কাছে কমতি মনে হবে। যত বেশি ভালোবাসবে ততই মনে হবে আর একটু ভালোবাসলেই হতো। তাই কখনো তোমার ওই ভালোবাসার প্রয়োজনটা আমার কাছে ফুরাবে না, জানো? এই জন্য আমার সুন্দরী বউটাকে এত ভালোবাসি, তাকে ছাড়া কিছু ভাবতেও পারি না। সেই জন্য আমিও তোমাকে এত বিশ্বাস করি শোনা। আমি জানি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবো না। ঈশান মেয়েটাকে কোলে ওঠালো। প্রমি জামাইটার গলা জড়িয়ে ধরে বুকে মাথা এলিয়ে দিল। ঈশান বাসার বাইরে আসলো, তারপর কোলে করে নিয়ে গ্রামের অনেক জায়গায় ঘুরল, হাত লেগে আসলো। তারপরও মেয়েটাকে কোথাও দাঁড় করালো না কিংবা বসালো না। প্রমিকে কোলে নিয়ে 1 ঘন্টা যাবৎ ঘুরল। ঈশানের হাত দুটো অবশ হয়ে আসার উপক্রম। প্রমি বুঝতে পেরে তখন ঈশানের গলায় ঘাড়ে চুমু খেয়ে বলতে লাগলো। তোমার কষ্ট হচ্ছে জান, চলো বাসায় চলে যাই। ঈশান মেয়েটার কপালে ঠোঁট ছোঁয়ালো। তারপর মিনিট 5-এর মধ্যে ওদের বাসার সামনে এসে একটা মাচার ওপর বউটাকে বসিয়ে দিল। তারপর ওর পাশে বসে প্রমি গ্রামের সম্পর্কে বলতে লাগলো। এর মাঝে ঈশান খেয়াল করলো ওর কয়েকটা গ্রামের বন্ধু এগিয়ে আসছে। ঈশান বন্ধুদের দিকে প্রচণ্ড পরিমাণে খুশি হলো, আর প্রমি ছেলেগুলোকে দেখেই মাথায় ওড়নাটা টেনে দিয়ে মাথা নিচু করে রাখলো। বন্ধুরা এসেই ভাবির সামনে দাঁড়িয়ে ভাবিকে বড় সড়ো একটা সালাম দিল। ভাবিও বেশ খানিকটা লাজুক কণ্ঠে উত্তর দিয়ে বলল। কেমন আছেন আপনারা ভাইয়া? আলহামদুলিল্লাহ। ভাবি যখন শুনতে পারলাম যে আমাদের বন্ধুর বউ এসেছে আর আমাদের একমাত্র ভাবি এসেছে, তখন আমরা আরও ভালো হয়ে গেছি। আপনি নাকি আমাদের কথা রোজই ঈশানের কাছে বলেন, আমাদের সাথে দেখা করতে চান। দেখলেন তো, আমরা নিজে থেকে যখন জানতে পেরেছি আমাদের ভাবি এসেছে, তখন আমরা চলে আসলাম। দেখতে তো আসতেই হবে, একমাত্র ভাবিকে এই প্রথমবার দেখছি বলে কথা। এত মিষ্টি একটা ভাবি পেয়েছি আমরা। বন্ধু বিয়ে করলো, বিয়েতে যেতে পারলাম না, অন্তত এখন তো দেখতে আসতেই হবে। প্রমি লজ্জা পাচ্ছিল কিছু বলতে। ঈশান বউটাকে এক সাইডে জড়িয়ে ধরতেই তখন বন্ধুরা বলতে লাগলো। থাক থাক, এত লজ্জা পেতে হবে না।
ভাবি বউয়ের সাথে জামাই এটুকু করতেই পারে। আমরা তো কত কিছুই করি। ফাজলামি করিস না, তোদের ভাবি এমনিতেই বেশি লজ্জা পায়, তোদের দিকে তাকাতেই পারছে না, তার উপর এইসব কথা বলছিস। সে আর বলতে। ভাবি, আপনি লজ্জা পাবেন না তো? আমরা আপনার থেকে জুনিয়র, তাই দেবর হিসাবে আমরা একটু আধটু দুষ্টুমি করতেই পারি। তবে আপনি একটা কথা বলুন তো, আপনার গ্রামের কিছু দেখতে কিংবা খেতে কোনো জায়গায় যেতে ভালো লাগে কি না? তাহলে একবার খালি বলুন, আমরা আমার বন্ধুকে সহ আপনাকে নিয়ে সেখানে যাব। ভালো কথা মনে করেছিস তো। শোন, আমি বলছিলাম কি যে ওই গ্রামের শেষের মাথায় যে মিষ্টির দোকানটা আছে না, ওইখানে গিয়ে তোরা যদি পারিস তো কিছু সানার মিষ্টি নিয়ে আসিস, তোদের ভাবিকে খাওয়াবো। ও অনেকবার বলেছে যে গ্রামে আসলে আমাদের গ্রামের বিখ্যাত মিষ্টি খাবে। শুধু কি মিষ্টি খাওয়াবো? সন্দেশ খাওয়াবো, খেজুরের রস খাওয়াবো, তালের রস খাওয়াবো। গ্রামের যত ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে সবই ভাবিকে খাওয়াবো, সব কিছু ঘুরিয়ে দেখাবো। কিন্তু ভাবি একটু সুস্থ হন, আপনি আমাদের সাথে পুরো গ্রামটা হেঁটে দেখবেন। হেঁটে না দেখলে কি গ্রামের মজা পাওয়া যায় বলুন? আর আপনার কি খেতে ইচ্ছা করে আমাদের বলুন তো, আমরা আপনার জন্য নিয়ে আসব। আপনি শুধু ছোট ভাই হিসেবে আমাদের কাছে আবদার করবেন, আমরা সেটা এনে হাজির করব। আমার কিচ্ছু চাই না ভাইয়া, আপনারা এত করে বলছেন তাতেই আমি খুশি হয়েছি। আপনারা সবসময় আমার জামাইটাকে দেখে রাখবেন, সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। ভাবি, আপনার জামাইকে আমাদের দেখে রাখতে হয় না, আপনার জামাই পুরো গ্রামের মানুষের মুশকিল আসান। মানে? আরে ছাড়ো তো, ওটা কিছু না। আরে বলতে দে ভাই, তোর নামে তো একটু সুনাম করতে দে। তুই যা যা করিস সেটা তো অন্তত জানাতে হবে ভাবির। বলেন না ভাইয়া, কি হয়েছে? কি আর হবে, আপনার জামাই গ্রামের যদি কারো কোনো ঝামেলা হয়, কেউ সমস্যায় পড়ে, আর যার যত প্রবলেম হয় সব কিছুর মুশকিল আসান। কারো টাকা লাগবে, কারো জমিতে বাড়িতে গায়ে খেটে কাজ করে দিতে হবে, এর কাছ থেকে এটা পেরে দিতে হবে, ওর ওটা পেরে দিতে হবে। সব জায়গায় ওকে আগে পাওয়া যাবে। গ্রামের মানুষ যে কোনো বিপদে ওকে ডাকবে। এর গরুর বাছুরের সমস্যা হয়েছে, ওর গরুর দুধ দোয়াতে পারছে না, এসব নিয়ে ওকে ডাকবে। সব কাজ করতে পারে আপনার জামাই, এসব নিয়ে আপনি ভাববেন না। গ্রামের থেকে যা করেছে শহরে গিয়েও তার থেকে বেশি কাজ করেছে। আপনি আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করেন ভাবি, আমাদের বন্ধুর মতো একটা ছেলেকে পেয়েছেন যে কিনা এমন কোনো কাজ নেই করতে পারে না। তাই? তাহলে তো বলতে হয় আমার অনেক ভাগ্য, এরকম একটা গ্রামের এত নামি দামি একজন ব্যক্তিকে বিয়ে করেছি। তার জন্য তো আমাকে অনেক বেশি গর্ব করতে হয়। আমি জানি ও কতটুকু ভালো একজন মানুষ ভাইয়া। আমি জানি আব্বু আমার জন্য যাকে চুজ করেছে সে আমার জন্য ভুল মানুষ নয়। আমি যাকে বিশ্বাস করে ভালোবেসেছি সে মানুষটা আমাকে ঠিক কতটুকু ভালোবাসে। আমি চোখ বুঝে ওকে বিশ্বাস করতে পারি। আমি জানি ও আমাকে কখনো ঠকাবে না। ও নিজের ক্ষতি করে হলেও আমার বিশ্বাসটাকে অটুট রাখবে। ঈশানের বন্ধুদের সাথে প্রমি অনেকক্ষণ কথা বলল। ওরা চলে যেতে চাইলে প্রমি তখন ওদের জোর করে বাসায় নিয়ে আসলো। তারপর ননদ অর্থাৎ বোনটাকে রিকোয়েস্ট করলো মুড়ি মাখিয়ে দিতে। সবাই একসাথে বসে মুড়ি খেলো। তবে প্রমি এইসব কিছু খেতে পারবে না, তাই ওর জন্য স্যুপ করে আনলো। ঈশান ওকে হালকা খাবার খাওয়ালো আর সবার সাথে কথা বলল। সন্ধ্যার মুখে ওরা চলে যেতেই ঈশান মেয়েটাকে নিয়ে আবার বাইরে আসলো। কিছুক্ষণ ওকে বুকের মাঝে জড়িয়ে ধরে রেখে মাচায় বসে রইল। দুজনে চাঁদ দেখল। সন্ধ্যার পরিবেশটা খুব সুন্দর ছিল, তার উপর আবার এত বাতাস যেটা প্রমীর মনটাকে একদম জুড়িয়ে দিচ্ছিল। মেয়েটা ঈশানের বুকে মাথা রেখে হাজারটা কথা বলে যাচ্ছিল। যাই হোক, রাত 10টার দিকে ওদের খাওয়া দাওয়ার কথা বলতে ঈশানের বোনটা আসলো। ওরা বাসার ভেতরে চলে আসলো। তারপর খাওয়া দাওয়া করে দুজনের রুমে আসলো। প্রমি আস্তে আস্তে একটু একটু করে সুস্থ হয়ে উঠছে। প্রতিনিয়ত মেয়েটার আব্বু আম্মু ওকে ফোন করে আর সবসময় জানতে চায় প্রমি কী করছে, কেমন আছে, কিভাবে আছে। প্রমি তখন ভিডিও কলে নিজেই দেখায় ও কতটুকু ভালো আছে। ঘরটা হয়তো ছোটোখাটো, হয়তো এত রাজকীয়ভাবে ওকে ঈশান রাখতে পারেনি, তবে স্বামীর ভালোবাসা, শ্বশুর শাশুড়ির স্নেহ আর ছোট্ট বোনটার এত আদর আর যত্নে ও খুব ভালো আছে। ও বলে দিয়েছে এখানে ওদের আসতে হবে না, যদি কখনো প্রয়োজন হয় তাহলেও ডেকে নেবে। আর ভুলেও যেন প্রেমাকে গ্রামের ঠিকানাটা না দেয়। ঈশান এসব নিয়ে ভেবেছে যদি মেয়েটা জানতে পারে আর এখানে এসে যদি ঝামেলা করে। আবার পরক্ষণে মনে হয়েছে যদি লজ্জা থাকে তাহলে সেদিন বাবার হাতে যে মারটা খেয়েছে, এরপর অন্তত আর যাই হোক ওদের ডিস্টার্ব করতে আসবে না। ঈশান প্রমিকে বাসায় চলে আসার পর
সেদিন জানতে পেরেছে প্রমীর বোন অর্থাৎ প্রেমাকে পুরো একটা সপ্তাহ হসপিটালে থাকতে হয়েছিল, কারণ জ্ঞান ফিরতেই ওর আব্বু আবার ওকে আঘাত করতে আরম্ভ করে, যার জন্য মেয়েটা আবারও সেন্সলেস হয়ে গেছিল। মাঝে কেটে গেছে 15টা দিন। প্রমি এখন অনেকটাই সুস্থ, এখন নিজে নিজেই হাঁটতে পারে, যার জন্য প্রতিনিয়ত ঈশানের সাথেই হাঁটতে যাবার বায়না করে। কিন্তু অল্প হাঁটলেই মেয়েটা হাঁপিয়ে যায়, যার জন্য ঈশান ওকে কোলে ওঠায়। প্রতিদিনের মতো রাতে প্রমি ঈশানের বুকে থুতনি ঠেকিয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে। ঈশান ওর চুলে হাত বোলাচ্ছে আর বারবার কপালে চুমু খাচ্ছে আর প্রমির গাল টেনে দিচ্ছে। প্রমি ওর বুকে একটু চিমটি কেটে বলতে লাগলো, সব সময় খালি দুষ্টুমি না? আমি যেটা বলছি সেটার উত্তর দিলে না। কি বলেছিলে আর কিসের উত্তর দেয়নি জান পাখি? বললে না তো সুস্থ হয়ে গেলে আমরা বেবির জন্য ট্রাই করবো কিনা। এসব পাগলামি একটু বাদ দাও না, আগে সুস্থ হয়ে নাও, তার আগে এত সব চিন্তাভাবনা কিসের জন্য? গ্রামের পরিবেশের সাথে একটু মানিয়ে নাও, তারপর এসব নিয়ে ভাবা যাবে। এত সহজ নয় গ্রামে থাকা প্রমি। এখন তো আমি কাজকর্ম করছি না, সেই জন্য তোমার আশেপাশে আছি, কিন্তু যখন সুস্থ হবে, আমাকে যখন কাজের জন্য বেরোতে হবে, তখন তো তোমাকে সারাদিন একাই থাকতে হবে। আব্বা আম্মুর সাথে থাকতে হবে, বোনটাকে সঙ্গ দিতে হবে। তখন তোমার জন্য কঠিন হবে, চ্যালেঞ্জিং হবে তোমার এই গ্রামে থাকাটা। এখন তোমার কাছে স্বাভাবিক লাগলেও পরবর্তীতে আবার কঠিন মনে হতে পারে। তাই এখন এসব না বলে একটু ঘুমানোর চেষ্টা করো। দুপুরে কিন্তু আজকে ঘুমাওনি, অনেক জ্বালিয়েছ আমাকে। আমার একটা মাত্র জামাই, তাকে না জ্বালালে কাকে জ্বালাবো? এত কথা বলো কেন সবসময়? তাছাড়া এখন তো সুস্থ হচ্ছি, এখন কি আমাকে ভালোবাসতে পারবে না নাকি? এগুলো নিয়ে যদি এখনও তোমার মনে প্রশ্ন থাকে, তাহলে আমি বলবো আমি ব্যর্থ তোমাকে আমার ভালোবাসাটা বোঝাতে প্রমি। সরি শোনা, আর কখনো বলবো না। তুমি বলো না আমাকে আবার আগের মতো সাহায্য করবে আম্মু ডাক শুনতে। আমি কি একটা পুরুষ হিসেবে বাবা ডাক শুনতে চাই না প্রমি? আমার কি ইচ্ছা করে না একটা বেবি আসুক যে আমাকে বাবা বলে ডাকবে? প্রমি মুচকি হাসলো আর ঈশানের বুকের মধ্যে চুমু খেয়ে মাথা নেড়ে চোখ জোড়া বন্ধ করে রাখলো। ঈশান ওকে গল্প বলতে বলতে ঘুম পাড়িয়ে দিল। মাঝে কেটে গেল আরও 15টা দিন। এই একটা মাসে প্রমি গ্রামে এসেছে, কিন্তু ওর কোনো অসুবিধা হয়নি। তবে ঈশান জানে অসুবিধাটা সামনে হবে, যেদিন থেকে ও কাজের জন্য বেরোবে। ঈশান এর মাঝে কয়েকটা ছোটোখাটো ব্যবসার প্ল্যানিং করেছিল, কিন্তু কোনোটাই সঠিকভাবে করে উঠতে পারছে না। শেষে ভাবলো চাষবাসের কাজে লাগবে, এখানেই কিছুদিন চাষবাস করবে, তারপর না হয় একটা গরু কিংবা ছাগলের ফার্ম করবে, এটা ভেবেছিল। কিন্তু তার জন্য কিছু টাকা পয়সা প্রয়োজন, আর গ্রামে আসার আগে যে টাকা পয়সা ছিল সেগুলো প্রমির চিকিৎসার জন্য খরচ হয়ে গেছে। তারপর মেয়েটা যখন থেকে বাসায় এসেছে ওর জন্য কেনাকাটা করতে করতে অনেক টাকাই হাত থেকে বেরিয়ে গেছে। এই বয়সে এসে যদি আব্বু আম্মুর থেকে টাকা চায়, তাহলে নিজেকে ছোট বলে মনে হবে, আর প্রমি এগুলো জানতে পারলে অনেক কষ্ট পাবে। তাই ঈশান ওকে তেমন কিছু বলেনি, ভেবেছে যে জমিগুলো আছে তাতে চাষ করে আস্তে আস্তে সব কিছু করে ফেলবে, কিন্তু তার জন্য একটু সময় লাগবে। ঈশান চাষবাস করবে শুনে প্রমি ওকে জড়িয়ে ধরে বলেছিল, এই রোদে এত খাটুনির কাজ করতে কষ্ট হবে না জান পাখি? হলে আর কি করার আছে সোনা, ছোটবেলা থেকে অভ্যাস আছে, হয়তো কিছুদিন কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি বলছিলাম কি, আমার অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে আমি ওগুলো দিই, তুমি কিছু একটা শুরু করো। তুমি না বলেছিলে যে একটা খামার করবে, সেটাই শুরু করো। কয়েকটা গরু দিয়ে শুরু করো, তারপর না হয় আস্তে আস্তে সব হয়ে যাবে। ওইটা তোমার থেকে আমি নিতে পারবো না, ওইটা বেবির জন্য রেখে দাও। তোমার বেবির জন্য তুমি কিছু রেখে দিও। এসব কিছু এখন খরচ করার দরকার নেই, ভবিষ্যতে যদি প্রয়োজন হয় তখন খরচ করব। আর আমি কিছুদিনের মধ্যে টাকা জমে ফেলতে পারবো, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি শুধু নিজের শরীরের যত্ন নিও, আর সবসময় ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবে। আমি বাইরে থাকবো বলে নিজের অবহেলা করবে না। প্রমি মুচকি হাসলে ঈশান কপালে ঠোঁট ছোয়ালো। সেদিন বিকেলে যখন ঈশান বাজার থেকে আসলো, তখন মেয়েটার জন্য হাত ভর্তি চুড়ি আর কিছু ফুল নিয়ে আসলো, আর মেয়েটা তাতেই খুশি। ঈশান নিজেই বেলি ফুলের মালাটা পরিয়ে দেয় প্রমির খোপাতে, তারপর 2 হাতে চুড়িগুলো পরিয়ে দেয়। নীল শাড়ির সাথে মেয়েটাকে হাত ভর্তি চুড়িতে প্রচণ্ড পরিমাণে সুন্দর লাগছিল। মেয়েটা খুশির ঠেলায় আম্মুর কাছে এসে চুড়িগুলো দেখিয়ে বলতে আরম্ভ করে, আম্মু, তোমার ছেলে আমার জন্য চুড়ি এনে দিয়েছে, দেখো কত সুন্দর হয়েছে দেখতে চুড়িগুলো। সুন্দর না বলো? বোকা মেয়ে, এগুলো স্বামীকে দেখাতে হয়, শাশুড়ির কাছে আসতে হয় নাকি? তাই? আমি তো জানতাম না, আর আম্মু না কখনো বলেনি আমাকে। ঠিক আছে, আমি ওকে দেখিয়ে আসি এখন।
মেয়েটা দ্রুত হেঁটে চলে গেল। তখন আম্মু পেছন থেকে ডেকে বলতে লাগলো, আসতে যাও মামুনি, এরকম দৌড়াতে হয় না। বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করলে পড়ে গিয়ে হাত পা ভাঙবে। দেখতে দেখতে দিন কাটছে, আর যত দিন যাচ্ছে প্রমীর ঈশানের প্রতি ভালোবাসাটা বেড়েই চলেছে। প্রমী গ্রামে শ্বশুর, শাশুড়ি, স্বামী আর ননদের সাথে অনেক ভালো আছে। ঈশান প্রতিদিন সকালে মেয়েটাকে নিয়ে হাঁটতে বেরোয়, আর যখন কাজে বেরোবে তার আগেই মেয়েটাকে যাবার সময় কপালে চুমু দিয়ে যায়। দুপুরে খেতে আসে, আবার সন্ধ্যার মুখে যখন মাঠ থেকে কাজ করে ফেরে তখন প্রমী শাড়ির আঁচল দিয়ে ঘামটা মুছিয়ে দেয়। ঈশান খেয়াল করেছে প্রমী এখন রান্নাবান্নাও করতে শুরু করেছে। প্রথম প্রথম লাকড়ির চূড়াতে রান্না করতে মেয়েটার বড্ড বেশিই কষ্ট হতো। চুলাটা জ্বালিয়ে রাখতে পারতো না, ধোঁয়ায় মুখ চোখগুলো লাল হয়ে যেত মেয়েটার। ঈশান তখন ওকে বারণ করেছিল, আর বলেছিল গ্যাসের চুলা কিনে দেওয়ার কথা। আম্মু বারণ করেছে, বলেছে গ্রামের সাথেই মানিয়ে নিলে ভালো হবে। আর প্রমিও বলেছে এসব কিছুর কোনো দরকার নেই, যেহেতু এখন থেকে গ্রামেই থাকবে তাহলে মানিয়ে নেওয়াটাই না হয় ভালো। মানিয়ে নিতে পারলেই তো জীবন সুন্দর। মাঝে কেটে গেল 6টা মাস। এই 6টা মাসে প্রতিনিয়ত প্রমি কত হাজার বার যে বেবির কথা বলেছে ঈশানকে তার ঠিক নেই। আর ছেলেটা শুধু কাজের বাহানা দেখিয়ে বলেছে যে ব্যবসার কথাটা ভেবেছে সেটা শুরু করতে পারলেই এসব নিয়ে ভাববে। কিন্তু সেটা শুরু করে দিলেও তেমন কিচ্ছু ভাবছিল না, কারণ ঈশান খামারের জন্য 3টে গরু কিনে ফেলেছে আর ছোটোখাটো একটা ঘর তুলে সেখানেই লালন পালন করছে। এর মাঝে আব্বু লোকজন দিয়েই চাষবাসের কাজগুলো করাচ্ছে। আব্বুর বয়স হয়েছে, তাই তেমন করে কাজগুলো করে উঠতে পারে না, তবে লোকজন দিয়ে আশেপাশে থেকে কাজগুলো করায়। ঈশানও মাঝে মধ্যে মাঠে গিয়ে দেখে শুনে আসে। সেদিন রাতে ঈশান রুমে এসে দেখে প্রমি গাল ফুলিয়ে বসে আছে। ঈশান এসে মেয়েটাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে গলায় নাক ঘষে দিতেই মেয়েটা বেশ খানিকটা অভিমানী কণ্ঠে বলতে লাগলো, ছেড়ে দাও আমাকে, তুমি আমার কাছে আসবে না, একদম আদর করবে না, তোমার কোনো অধিকার নেই আমাকে আদর করার। ও মা, তাই? কিন্তু কেন, কি হয়েছে? আমার জান পাখিটার, আমার বেবির আম্মুটা এতটা রাগ করে আছে কেন? বেবির আম্মু করে বানিয়ে দিবে আমাকে, সেটা বলো। যদি না বলো আমি কিন্তু বাসায় চলে যাব, আর কখনো তোমার কাছে আসবো না বলে দিলাম। দেখতে দেখতে 6 মাস কেটে গেছে আমি গ্রামে আসছি, তারপরেও একটা বারের জন্য তোমার কি একটুও মনে হয়নি আমাকে একটা বেবি দেওয়ার প্রয়োজন তোমার? এখন বেবির জন্য আমাদের ট্রাই করা দরকার। সারাক্ষণ শুধু এই বেবি নিয়ে পড়ে আছো, একটু তো নিজের খেয়াল রাখতে পারো। সব সময় এলোমেলো অগোছালো থাকো। আমি বাসায় আসার পর এত তাড়াহুড়ো করো কেন তোমার? আর সব সময় এইসব কথা না বললে হয় না প্রমি? কেন বলবো না, কি জন্য বলবো না? আমার কি আম্মুটা শুনতে ইচ্ছে করে না? আমাদের বেবিটা চলে গেছে, প্রায় 6 মাস হয়ে গেছে। এখনও কি তোমার ইচ্ছে করে না আমার কোলে একটা বেবি দেখতে, যাকে নিয়ে আমি সারাদিন পড়ে থাকবো? তুমি তুমি কেন বুঝতে পারো না যে আমার একটা বেবি চাই ঈশান? এই মেয়ে, তুমি বুঝতে পারো না ডক্টর কি বলেছিল? বলেছিল যেন তাড়াতাড়ি বেবির জন্য ট্রাই না করি, তাতে তোমার ক্ষতি হয়ে যেতে পারে। তোমার কিছু হয়ে গেলে আমি কী নিয়ে বাঁচবো? কখনো বোঝার চেষ্টা করেছো? ঈশান প্রমির মুখের 2 পাশে হাত চেপে ধরে কথাটা বলতেই মেয়েটা চোখ জোড়া বন্ধ করে নিল। তারপর ফুপিয়ে কেঁদে উঠে ছেলেটার বুকে মাথা ঠেকিয়ে বলতে লাগলো, তুমি কখনো এই কথা আগে বলোনি তো? ঠিক আছে, আমি আর বেবির কথা কখনো বলবো না। তোমার ইচ্ছে হলে তুমি ট্রাই করো, আর না হলে কখনো এসব কথা আর বলবো না। দেখো, ঈশান মেয়েটাকে বুকের মাঝে নিয়ে অনেকক্ষণ আদর করে দিল। এমন করে 7টা দিন গেল মাঝে। এই 7টা দিন ঈশান খেয়াল করেছে প্রমি আগের মতো আর হাসি খুশি নেই, যার জন্য মেয়েটাকে দেখতে একদমই ভালো লাগছে না। ঈশান চাইছিল মেয়েটাকে একটু সারপ্রাইজ দিতে কিংবা আদর করে দিতে। হুটহাট করে এসে ঈশান 8ম দিনের মাথায় সেদিন রাতে প্রমিকে বারবার জিজ্ঞেস করছিল মেয়েটা এরকম মুখ কালো করে কেন রেখেছে। মেয়েটা বলছিল না দেখে বারবার জিজ্ঞেস করলো। তারপরও যখন বলল না, তখন ঈশান মেয়েটাকে জোর করে টেনে এনে কোলের মধ্যে বসালো। ওর বুকের উপর থেকে আলতো করে শাড়ির আঁচলটা সরিয়ে দিতেই প্রমি লজ্জায় কুঁকড়ে গেল। ঈশান প্রমির বুকে চুমু খেলো, তারপর গলায় ঘাড়ে নাক ঘষতে আরম্ভ করলো, যার জন্য মেয়েটা ওকে শক্ত করে জড়িয়ে ধরল। প্রমি ঈশানের এমন আদুরে স্পর্শে কাঁপাকাঁপি শুরু করে দিল। ঈশান আলতো আলতো করে চুমু খাচ্ছিল, যার জন্য মেয়েটা এক পর্যায়ে উত্তেজিত হয়ে গেল। তাই বারবার ওর চুলগুলো খামচে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে আরম্ভ করে। ওর মাথাটা বুকের সাথে চেপে ধরতেই ঈশান মেয়েটাকে নিয়ে শুয়ে পড়ে। তারপর বালিশে শুইয়ে দিয়ে ওর শরীর থেকে আস্তে আস্তে সব কাপড়গুলো সরিয়ে দেয়, নিজেও উন্মুক্ত হয়ে যায়।
প্রমির পুরো শরীর জুড়ে ঈশানের ঠোঁটের অবাধ্য স্পর্শ আর নারী অবয়বে হাতের অবাধ্য বিচরণের কারণে মেয়েটা যেন শ্বাসকষ্টের রোগীর ন্যায় ছটফট করতে লাগলো আর বারবার চাদর আর ওকে আঁকড়ে ধরতে লাগলো। সময়ের সাথে সাথে বাঁধন ছাড়া হলো দুজনের পুরো শরীরটা। সেদিনের মতো, যেদিন প্রথমবার ঈশান মেয়েটাকে নিজের ভালোবাসার চাদরে আগলে নিয়েছিল, সিক্ত করেছিল, আদরে অনুভূতির জোয়ারে ভাসিয়েছিল, ঠিক তেমনভাবেই আজকেও আদরে পরিপূর্ণ করে দিল মেয়েটাকে। ঈশান পূর্ণ করতে লেগে পড়ল প্রমির সেই চাওয়া পাওয়াটাকে। বারবার মনে হতে লাগলো এমন করেই ওকে ভালোবাসলে হয়তো খুব শীঘ্রই বেবির জন্য ট্রাই করতে পারবে। 1 ঘন্টার এক টানা ভালোবাসার ঝড় বয়ে চলার পর প্রমির বুকে ঈশান মুখ গুজে দিয়ে শুয়ে আছে। এই 6 মাসে প্রথমবার ঈশান এরকমটা করলো, কারণ আদর করলেও খুব বেশি আদর করেনি, যেটা থেকে প্রমি কনসিভ করতে পারবে, যার জন্য প্রমির একটা অভিযোগ থেকেই গেছিল। কিন্তু ঈশান আজকে ওকে প্রচণ্ড পরিমাণে আদর করেছে, যার জন্য ঈশানের দাঁতের দাগগুলো ওর পেট, বুক আর গলা জুড়ে বিচরণ করছে। প্রমি জানে না কাল সকালে এগুলো নিয়ে সবার সামনে কি করে যাবে। তারপর লজ্জায় নিজেই মুচকি মুচকি হাসতে লাগলো। ঈশানের পুরো মুখে লিপস্টিকের ছাপ দেখে নিজেই লজ্জাতে শেষ হচ্ছিল। আরও 6 মাস পরের ঘটনা। ঈশান প্রমির সাথে ফিজিক্যাল ইন্টিমেট হলেও বেবির জন্য ট্রাই করেনি। মেয়েটার অভিযোগ করার কোনো সুযোগ ছিল না। ঈশান ওকে বলতে পারতো না যে এত কাছে আসার পরও কেন কনসিভ করতে পারছে না। প্রমি ভয় পেয়ে গেছিল। ঈশান তখন ওকে আশ্বাস দিত। ঈশান নিজেই দেরি করে ট্রাই করলো, আর যখন ট্রাই করলো তখন 1 মাসের মাথায় প্রমি কনসিভ করলো। একদিন দুপুরের দিকে ঈশান বাজার থেকে বাসার দিকে আসছিল। বাসার সামনে এসে খেয়াল করে দেখলো প্রমি কলপাড়ে পেটে হাত দিয়ে দাঁড়িয়ে বমি করছে। ঈশান দৌড়ে আসে আর মেয়েটাকে পেছন থেকে জড়িয়ে ধরে, ঠিক প্রথমবারের মতো, যার জন্য প্রমি ওর দিকে তাকিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঈশান প্রমির পেটে হাত দিয়ে চেপে ধরতেই মেয়েটা আরও কিছুক্ষণ বমি করলো। এর মাঝে বোন এসে পাশে দাঁড়াতেই ঈশান মেয়েটাকে একটা জায়গায় বসালো। তারপর পানি এগিয়ে দিতে দিতে মেয়েটা ফ্রেশ হলো। তারপর কান্না করে দিবে তার আগেই ঈশান ওকে মুখের 2 পাশে হাত রেখে একটু ধমকে বলতে লাগলো, বমি করলেই মানুষকে কান্না করতে হয়? বোঝার চেষ্টা করতে হয় এটা কিসের লক্ষণ। তুমি কি বুঝতে পারো না? প্রথমবার তো আমি তোমাকে বলে দিয়েছিলাম। 2 দিন যাবৎ বলেছ মাথা ঘোরাচ্ছে, তাহলে কিসের জন্য মাথা ঘুরছে সেটা বুঝতে পারো না তুমি? তার মানে তুমি বলতে চাইছো আমি আম্মু হব ঈশান? বোনটা পাশ থেকে ফিক করে হেসে ফেললো। ঈশান এবার না চাইতেও হেসে ফেলে বলতে লাগলো, আরে বাবা হ্যাঁ, তুমি বুঝতে পারো না এসব কিসের লক্ষণ? আর গত 2 মাস যাবৎ কিন্তু পিরিয়ড মিস গেছে। তুমি কি সেটা ভুলে গেছো? বোনটার এরকম কথা শুনে লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল। আর প্রমি ঈশানের বুকে মাথা এলিয়ে দিল। ছেলেটা ওকে কোলে নিয়ে রুমের দিকে আসতে গেলে এর মাঝে আম্মু এসে ওদের সামনে দাঁড় করালো। ঈশান তখন ওকে নিয়ে সোফায় বসিয়ে দিল, বুকের মাঝে জড়িয়ে ধরে বলতে লাগলো, আম্মু আব্বু তোমরা দাদু দিদা হবে, আমি আব্বু হব, আর বোন তুই ফুপি হবে। তোদের সবার ইচ্ছাটা পূরণ হচ্ছে। তারপরও একবার কালকে গিয়ে ওকে নিয়ে চেক আপ করে আসবো। না না, কাল না, আজকে যাব, একটু পরে যাব। তুমি আমাকে নিয়ে যাবে না বলো? বারবার বমি করছো, শরীর খারাপ করেছে, এর মাঝে শহরে যেতে সময় লাগবে। ঈশানের গ্রামের থেকে ওদের বাজার হাটটা একটু দূরে, আর কেনাকাটার জন্য যেখানে যেতে হয় সেটা বেশ বড় একটা জায়গা। সেখানেই কিছু ক্লিনিক আর কিছু সরকারি হাসপাতাল আছে। তবে যে বেসরকারি হাসপাতালটা আছে সেটাও বেশ স্বনামধন্য, কারণ আজকাল গ্রামটা আর গ্রাম নেই, মফস্বল হয়ে যাচ্ছে। না গ্রাম আর না শহর, এরকম একটা পরিস্থিতি। ঈশান প্রমিকে একটা ধমক দিতে যাবে তার আগে আম্মু চোখ রাঙিয়ে বলতে লাগলো, মামুনি যেটা বলেছে সেটাই করো, আজকেই যাবে। ওর সন্দেহ দূর করে দাও, ও যেন আর এসব নিয়ে আফসোস না করতে পারে, সেটা দূর করে দাও। ঈশান মুচকি হাসলো। প্রমিকে দুপুরে রেডি করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে বের হচ্ছিল, তখন মেয়েটা 2 বার বমি করলো। তারপর মেয়েটাকে নিয়ে বিকেল 3টের দিকে একটা ক্লিনিকে আসলো। সেখানে বেশি ভালোভাবেই একজন মহিলা ডক্টর দেখালো। ডক্টর বেশ কিছু চেক আপ করে দিতেই ওরা চেক আপটা করালো। ঘণ্টাখানিক বাদেই রিপোর্ট দিতেই রিপোর্ট পজিটিভ আসলো, যার জন্য প্রমি ডক্টরের সামনেই ঈশানকে জড়িয়ে ধরেছিল আর ফুপিয়ে কেঁদে ফেলেছিল। তখন ডক্টর বলেছিল, এতে কান্নাকাটি করার কি আছে? জানি এটা আবেগের কান্না, তারপরেও সাবধানে থাকবেন। আর দেখুন ম্যাডাম, প্রেগনেন্সির এই কয়েকটা মাস ভারী কোনো কাজ করবেন না।
যার জন্য মিসক্যারেজ হয়ে যায় কিংবা বেবির কোনো ক্ষতি হয়। আর আমি শুনলাম যে আপনার প্রথম বেবিটা নাকি মিসক্যারেজ হয়ে গেছে। এটা নিয়ে মন খারাপ করবেন না, অনেকেরই এরকম কিছু হয়। সবচেয়ে বড় কথা, এই বেবিটার যত্ন রাখবেন। কারণ জানেন তো, প্রথম বেবি মিসক্যারেজ হয়ে যাওয়ার কারণে এই বেবিটার যদি তেমন কিছু হয় তাহলে পরবর্তীতে আপনার মা হওয়া নিয়ে অনেক বেশি কঠিন হয়ে যাবে। তাই ভুলেও ভারী কাজগুলো করবেন না। আর আপনাকে বলছি, হাজব্যান্ড হিসেবে ওনাকে দেখে রাখবেন, আর কোনো কাজ করতে দিবেন না। বাসায় যদি কাজ করার লোকজন থাকে তাদের একটু বলবেন ওনাকে দেখে রাখতে। খুবই সেন্সিটিভ বিষয় ওনার জন্য। প্রথমবার এরকম একটা ঘটনা ঘটার ফলে ওনার দিকে বাড়তি খেয়াল রাখবেন। খাওয়া দাওয়া, ঘুম, রেস্ট এগুলো ঠিকঠাক মতো করবেন। সকাল করে একটু হাঁটতে বের হবেন। আর খেয়াল রাখবেন শরীরে এরকম কোনো ক্ষতি করবেন না যার জন্য মেডিসিন ইউজ করতে হয়। কারণ জানেন তো, প্রেগনেন্সির টাইমে ডক্টরের রেকমেন্ড ছাড়া আপনি সামান্য পরিমাণের মেডিসিন ইউজ করতে পারবেন না, যার জন্য বেবির ক্ষতি হয়। ঈশান আর প্রমি একটা গাড়িতে করে যাচ্ছিল। রিকশায় ঝাঁকি লাগবে বলেই ঈশান রিকশাতে আসেনি, ছোট একটা গাড়ি করে এসেছে, যার জন্য বেশ খানিকটা সময় লেগেছে। যাই হোক, বাসায় পৌঁছানোর সময় প্রমি ঈশানের বুকে মাথা রেখে ওকে হাজারটা কথা বলেছিল। বেবি কেমন হবে, বেবির নাম কি রাখবে। যাবার পথে ঈশান শ্বশুর শাশুড়িকে বাসায় আসতে বলল। তারপর কারণ জানতে চাইলে ওদের কারণটা বলল না। ওরা দুদিন বাদে আসলো, আর আসার পর যখন ঈশান বিষয়টা জানালো তখন ওরা অনেক খুশি হয়েছিল। আরেকটা কথা, প্রেমার নাকি এর মাঝে বিয়ে হয়ে গেছে। ওর হাজব্যান্ডের সাথে মেয়েটা লন্ডনে চলে গেছে, আর যাবার সময় ওর আব্বু আম্মু ওর প্রপার্টির অর্ধেকটা ওর নামে করে দিয়েছে, আর বাকিটা প্রমির জন্য রেখে দিয়েছিল। এবার প্রমি আব্বু আম্মুকে বলতে লাগলো, তোমাদের বলেছিলাম এসব কিছু চাই না আমার, তাইলে খামোখা এসবের কি দরকার ছিল? ওকে সবটা দিয়ে দিতে। আমি একটু শান্তিতে থাকতে চাই। আমার স্বামী, শ্বশুর শাশুড়ি, ননদ আর বেবিটা, একে নিয়ে আমি সারা জীবন এখানে কাটিয়ে দেব। আমি হয়তো বা এত বড় রাজপ্রাসাদে থাকতে পারছি না, তবে আমার স্বামীর বুকে আমি যতটুকু ভালোবাসা খুঁজে পাই, আমার মনে হয় না ওই অট্টালিকায় থাকলে আমি এতটা শান্তি পেতাম। ওপরওয়ালা আমাকে এইটুকু সহ্য শক্তি দিয়েছিল, যার জন্য গ্রামে এসে থাকতে পারার মতো শক্তিটা আমার ছিল। যাই হোক, তোমাদের অনেক অনেক ধন্যবাদ আম্মু আব্বু, তোমরা আমাকে এমন একটা মানুষের হাতে তুলে দেবার জন্য। আর তোমাদের এই বিষয়টা জানানোর জন্য এখানে ডেকেছিলাম। কারণ জানো তো, ওখানে থেকে জানালে তোমাদের মেয়েটা জেনে যেত, তারপর আবার আমার ক্ষতি করার চেষ্টা করতো, তাই জানানোর সাহস হয়নি। আর একটা কথা, এইসব বিষয় কিন্তু তোমরা কাউকে বলবে না, কোনো দরকার নেই কাউকে জানানোর। বেবি হয়ে যাক, তারপর এসব নিয়ে বলো। প্রমি আব্বু আম্মুর সাথে অনেকক্ষণ কথা বলল। আব্বু আম্মুর আজকে থাকার ব্যবস্থা করা হলে ওরা থাকবে বলল। প্রমির আব্বু আরও কিছুক্ষণ কথা বলে দুপুরের নাস্তা টাস্তা করে রুমে আসলো। দেখলো ঈশান প্রমিকে খাওয়াচ্ছে আর মেয়েটা কথা বলছে। প্রমির আব্বু এসে এবার ওদের পাশে বসতেই তখন ঈশান বলতে লাগলো, আপু, আমি জানি আপনার এখানে থাকতে কষ্ট হবে, তারপরে একটু কষ্ট করে থাকুন না আজকের দিনটা। তোমরা এখানে আছো তাতে তোমাদের তো কষ্ট হচ্ছে না। আর তোমরা হয়তো জানো না, আমিও গ্রাম থেকেই গিয়েছিলাম। এখন হয়তো গ্রামে আসা হয় না কাজের জন্য, সেজন্য এরকম করে বলছো। যাই হোক, আমি যেটার জন্য আসলাম, আমি তোমার বোনের প্রপার্টি, সম্পদ, টাকা পয়সা অর্ধেকটা ওকে দিয়ে দিয়েছি, কিন্তু তোমার যেটা সেটা আমি দিতে পারি না, কারণ আমার বিবেক বেঁধেছে এটা তোমার প্রাপ্য। আর আমি তোমার সব কিছু জমি জমা আর প্রপার্টি বিক্রি করে দিয়ে সেটা ব্যাংকে টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি। এটা তুমি চাইলে খরচ করতে পারো, আর যদি তোমার বেশি আগ্রহ না থাকে তাহলে তুমি এটা তোমার বেবির জন্য রাখতে পারো। কিন্তু আব্বু, আমার এগুলো চাই না। আমি শান্তিতে আছি, সুখে আছি, সেটাই আমার কাছে অনেক। তোমরা শুধু আমার জন্য মন ভরে দোয়া করো। ওই টাকা পয়সা তুমি তোমার মেয়েকেই দিয়ে দিও। এসব বললে তো আমি শুনবো না মামনি। এগুলো তোমার নাতিনদের জন্য হলেও তোমাদের যে নিতে হবে। ঠিক আছে আপু, আপনি ওটা রেখে দিন, যখন ওরা আসবে তখন ওদের নামে করে দিবেন। এখন এসব নিয়ে কথা বলার দরকার নেই। আপনারা এসেছেন, আমরা অনেক খুশি হয়েছি। আমি ভাবতে পারিনি যে আমার মতো এই গরিবের ঘরে আপনারা আসবেন। শ্বশুর ঈশানের কাঁধের উপর হাত রেখে বলতে আরম্ভ করলো, এই গরিব ছেলেটা যে আমার মেয়েটাকে ঠিক কতটুকু ভালো রেখেছে সেটা আমি দেখতে পাচ্ছি। আমি ওকে কোটিপতি ছেলের সাথে তুলে দিলেও হয়তো এই সুখটা দিতে পারতাম না যতটা সুখ তুমি ওকে রেখেছো। আই অ্যাম
প্রাউড অফ ইউ মাই সান। আমি তোমার প্রতি খুবই গর্বিত। আমি সোনা চিনতে ভুল করিনি। আমি দোয়া করি মন ভরে তোমরা সুখে শান্তিতে থাকো, আর আমার নাতি নাতনিগুলো যেন সুন্দরভাবে সুস্থভাবে পৃথিবীতে আসে। রবি মুচকি হাসল, আর ঈশান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সুস্থ থাকুক, ভালো থাকুক, সবার ভালোবাসা। ওদের বেবিটা সুস্থ সুন্দরভাবে পৃথিবীতে আসুক। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।